নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলের কুম্ভ রাশিতে যে গোচর সংগঠিত হতে চলেছে পরবর্তী 42 দিনের জন্য 7 তারিখ থেকে, সেই গোচরের উপর একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা এবং তার পরবর্তী সময় লগ্নভিত্তিক আলোচনা। বারবার লগ্ন কথাটা বলছি, সুতরাং আপনারা বহু মানুষ প্রশ্ন করেন রাশি থেকে দেখব না লগ্ন থেকে দেখব। যে কোনো নর্মাল প্রেডিকশান হোক বা গ্রহভিত্তিক প্রেডিকশান হোক, আমি যদি রাশি থেকে কখনো কথা বলি তাহলে রাশির কথাটা আমি বলি সবসময়। তো খুব কমন সেন্সে বুঝুন, 12টা জোডিয়াক সাইন বলা আছে, জোডিয়াক লগ্ন বলা নেই কোথাও। হ্যাঁ, জোডিয়াক সাইন মানে এদের দ্বাদশ রাশি। রাশি হিসাবে কেন বলা হয়, তার কারণ এখানে চন্দ্রের অবস্থান যে কোনো ঘরে থাকতে পারে, তো যেখানে চন্দ্র অবস্থান করবে সেটা আপনার রাশি হবে। ওটা ইটসেলফ একটা রাশি। সেই রাশির মধ্যে কোনো একটা সময় যখন আপনার জন্ম সংগঠিত হয়েছে, যে টাইমে যে প্লেসে, তো সেই সময় মানে স্থান কাল পাত্রে যেখানে আপনার এই ভূমণ্ডলের উপরে কোথাও জন্ম সংগঠিত হয়েছে, সেই জন্ম সংগঠনকালে ওই রাশিতে যেখানে সূর্য উদিত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা রাশিতে 2 ঘন্টা করে থাকে। 2 ঘন্টা অ্যাকচুয়ালি থাকে না, 1 ঘন্টা 57 মিনিটের মতন থাকে, 56 মিনিট কিছু সেকেন্ড। তো সেই 2 ঘন্টাকে আমরা ধরে নিচ্ছি 30 ডিগ্রি ক্রস করতে সময় লাগে। যখন সেখানে সূর্য যত ডিগ্রিতে উদিত হয় সেটাকে আমরা বলি, সেই রেসপেক্টিভ রাশি তখন লগ্নে কনভার্ট হয়। আমি বারবার লগ্ন শব্দটা ইউজ করেছি। কখনো রাশি যদি বলি আলাদা করে, তাহলে রাশির কথা আমি বলে দিই যে এখন লগ্ন শুধু নয়, এর সাথে যদি এখানে চন্দ্রমা অবস্থান করে তাহলে সেটা কনভার্টস ইনটু রাশি। লগ্নের সাথে সাথে সেটা রাশিও হতে পারে। লক্ষ কোটি জাতক জাতিকার একই রাশি লগ্ন আছে, সুতরাং সেটা বিষয় নয়। আমি অ্যাসেন্ডেন্ট ধরে বলি সবসময়, বিশেষ করে বড় এবং মাঝারি গ্রহের ক্ষেত্রে তো সবসময় অ্যাসেন্ডেন্ট ধরে বলার চেষ্টা করি। তো যাই হোক, এটা নিয়ে কনফিউশন ছিল, আমি আশা করি দূর করতে পেরেছি আপনাদের। তো একদম নর্মাল আলোচনায় চলে যাওয়ার আগে শুধু বলে দিই, একটু দয়া করে শেয়ার করবে, খুব ইম্পর্টেন্ট আলোচনা। অনেকটা দেরি হয়ে গেল, আজকে যখন আমি অনুষ্ঠান করছি তখন 5 তারিখ, তো অনেকটা দেরি হয়ে গেল অনুষ্ঠান করতে আমার। তবুও প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো মঙ্গল আগামী 7 তারিখ 7 এপ্রিল বেলা 2:25 কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং এখানে মঙ্গল স্টে করবে 17ই মে পর্যন্ত। 17ই মে বেলা 8:58 পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশিতে স্টে করবে। বুঝতে পারছেন, মঙ্গলের এখন অতিচার গতি আছে, অর্থাৎ আমি হিসেব করে দেখেছি প্রায় 42 মিনিটের মতন গতি আছে। তো 42 মিনিট গতিতে মঙ্গলের অ্যাভারেজ যে গতি থাকে সেটা 37 মিনিট, তো তার থেকে 5 মিনিট বেশি আছে। তার ফলে 45 দিন যে আমাদের অ্যাভারেজ যে টেনিয়ারটা আছে, যে মঙ্গল একটা ঘরে টেন্টেটিভলি 1.5 মাস থাকে, এক্ষেত্রে সে কিন্তু 42 দিনের মধ্যেই সে এই গোচর সংগঠিত করছে, অর্থাৎ 3 দিন কম সময় নিচ্ছে এবং তারপরে সে মীন রাশিতে প্রবেশ করে যাবে। তো এই গোচরের ফলে সার্বিক ফল কি হবে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেদিন মঙ্গল প্রবেশ করছে 2:25 7 তারিখ বেলাতে, সেদিন চন্দ্রমা থাকবে 2 ডিগ্রি থেকে একটু বেশি মঙ্গলেরই নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করবে এবং রাহু এবং কেতু যথাক্রমে 15 মিনিটে অবস্থান করবে বৃষ এবং বৃশ্চিক রাশিতে, এবং অলমোস্ট তারা রুম শিফটিংয়ে তাদের অ্যাক্সিস শিফটিং করবে। শুক্র তখন আমাদের কুম্ভ রাশিতে অবস্থান করবে প্রায় 8 ডিগ্রির কাছাকাছি, 8 ডিগ্রির থেকে একটু কম, এবং বৃহস্পতি এখানে একদম শেষের দিকে অবস্থান করবে, 28 ডিগ্রি 40 মিনিটে অবস্থান করবে, এবং রবি এবং বুধ দুজনেই মীন রাশিতে আছে। তো রবি আছে 23 ডিগ্রির থেকে একটু বেশি থাকবে আর কি অ্যাকচুয়ালি, এবং বুধ থাকবে 28 ডিগ্রি 8 মিনিট, অর্থাৎ বুধ তার পরের দিন ট্রানজিট করবে 8 তারিখ। তো অনেকগুলো ট্রানজিশন, যেহেতু বলেছি যে গত মাস থেকে শুরু হয়েছে বুধের ট্রানজিশন থেকে 24শে মার্চ থেকে,
এবং পুরো 29 আমাদের এপ্রিল পর্যন্ত মেজর, মাইনর অর্থাৎ টাইনি বা জাইগ্যান্টিক সমস্ত রকম প্ল্যানেটসেরই মুভমেন্ট হতে চলেছে। এই মাসটা খুব ঘটনাবহুল মাস। তো যাই হোক, আমি একদম সার্বিক আলোচনায় চলে যাচ্ছি। শুধু বলে রাখলাম যে মঙ্গল যখন গ্রহ প্রবেশ করবে তখন মঙ্গলের থেকে শুক্রের মোটামুটি 8 ডিগ্রি ডিফারেন্স থাকবে, এবং যেদিন মঙ্গল বেরিয়ে যাবে সেদিনের ডিফারেন্সটাও অনেকটাই থাকবে। সেদিন আপনাদের আমি বলছি জাস্ট দেখে, সেদিন প্রায় এই ধরুন 21-22 ডিগ্রির মতন ডিফারেন্সে চলে যাবে। শুক্র তখন মীন রাশির প্রায় শেষ দিকে চলে যাবে যখন মঙ্গল ট্রানজিট করবে মীন রাশিতে। যত ডিস্টেন্স বেড়ে যাবে এবং মঙ্গল আস্তে আস্তে স্লো হতে থাকবে মেষ রাশিতে প্রবেশ করার পরে, তত ডিফারেন্সটা বাড়তে থাকবে। শুক্র মঙ্গলের ডিফারেন্স যত বাড়তে থাকবে, শুক্র বিকামস মোর অ্যান্ড মোর কমফোর্টেবল। শুক্র তার তুঙ্গস্থ রাশির দিকে যাচ্ছে, তার রিপুকারক জায়গা, যেখানে তার ষড়রিপুর সম্পূর্ণ বিকাশ হতে পারে। এবং তাছাড়া শুক্রের যে অন্যান্য গুণ আছে সেই গুণগুলোও বিকাশ হবে, এবং রিপু মানে তার দোষগুলোও বিকাশ হবে। তো সেই সম্পূর্ণ বিকাশ অর্থাৎ সে তার গুণ অনুসারে, ধর্ম অনুসারে তার স্ট্রেনদেন পজিশনে যাচ্ছে। এই স্ট্রেনদেন পজিশনে যাওয়ার জন্য সে মঙ্গলের যতটা অ্যাম্বিয়েন্সের বাইরে থাকবে তত সে কমফোর্টেবল থাকবে। যদিও মঙ্গল এবং শুক্র একই ধর্মযুক্ত প্ল্যানেট, দুজনেই তামসী প্ল্যানেট, কিন্তু মঙ্গল এবং শুক্রের মধ্যে পদ্ধতিগত ডিফারেন্স আছে। বহুবার বলেছি, শুক্র যে কাজটা খুব ন্যাগিং করে, অত্যন্ত বারবার এক কথা বলে বলে একটা মানুষকে অত্যন্ত বিরক্ত করে, কিন্তু কখনোই সে বর্বরতার হাত নেবে না, সে সেটাকে আদায় করবে। মঙ্গল সেটাকে খুব অ্যাট্রোসিটির মাধ্যমে আদায় করবে, বাট দেয়ার মোডাস অপারেন্ডি হচ্ছে বিষয়টিকে ভোগ করা। তবে ভোগের অ্যাকচুয়াল ডেফিনেশন, মানে ভোগও তো একটা 3 গুণের মধ্যেই একটা গুণ। তামসী হলেও সেটা গুণ, কিছুটা রাজসিক কিছুটা তামসিক গুণ। তো সেই গুণটাও যে সর্বত্রভাবে ভোগ করতে পারে সে শুক্রই পারে, কারণ শুক্রকে সেই গুণটা ঈশ্বর দিয়েছেন। তো তার ফলে যেটা দিয়েছেন সেটা আমাদের কনসিডার করে নিয়ে চলতে হবে। তো আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি আপনাদের, যাতে বুঝতে কিছুটা সুবিধে হয়। প্রথম তো বলি যে মঙ্গলের প্রকৃতি কীরকম, খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করুন। মঙ্গল হচ্ছে যোদ্ধা, সোলজার। এতদিন মঙ্গল মকর রাশিতে থেকেছিল এক্সল্টেড হিসাবে। এখানে মঙ্গল অ্যাকচুয়ালি তার রসদ সে গেইন করে 28 ডিগ্রি পর্যন্ত মকর রাশির, যেই অংশটা তার এক্সল্টেশন থাকে। এবং শনির সাথে যেহেতু অবস্থান করছিল, আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, এবং সেই পোস্টটা আরও কিছুদিন প্রিভেল করবে। সেটা হচ্ছে যে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করে যখন শনি মঙ্গল একসাথে পাস হয়। অ্যাকচুয়ালি শনির মধ্যে এত বেশি স্যাক্রেড প্রবৃত্তি আছে, শনি নিজেকে সংকুচিত করে নেয়, শ্রিঙ্ক করে নেয়। এবং এই মঙ্গলের এই গোচরের ফেজে আপনাদের দুটো জিনিস বলেছি, যে শুক্র যখন মঙ্গলের সাথে এখানে একসাথে পাস করবে, সে মঙ্গলের থেকে দ্যুতিগত কারণে তার স্ট্রেংথ বেশি থাকবে। তো মঙ্গলের সেখানে একটা কোয়াসি পরাজয় ঘটবে, একটা মাঝামাঝি লেভেলের পরাজয়। কিন্তু মঙ্গল তো পরাজয় করতে জানে না, আইদার সে একদম ইয়েল্ড করে ফেলবে অথবা সে জিতবে। দুটোর মাঝামাঝি মঙ্গল কখনো দাঁড়িয়ে থাকবে না। আর যতক্ষণ তার শেষ রক্তবিন্দু আছে সে যুদ্ধ করে যাবে, কারণ মঙ্গল ইজ এ সোলজার। তো সোলজার কখনো রিট্রিট করে না। আর নাম্বার 2, এই ঘরে মঙ্গলের মেন কাজ হচ্ছে, মঙ্গল এখানে এসে রেস্ট নেয়। অ্যাকচুয়ালি একটা সোলজারেরও তো রেস্টের প্রয়োজন, সে তো মানুষ একজন, মানে আমরা এখানে মানুষ বলছি কিন্তু অ্যাকচুয়ালি সে তো ডেমিগডস। তো তারও যে ফাংশন আছে, সে কোথায় এসে তার পরবর্তী প্ল্যানিং, পরবর্তী স্ট্র্যাটেজি এটা সে নির্ণয় করবে, সেটা হচ্ছে মকর রাশিতে। আলোচনা আমি করেছি, যারা মঙ্গলের মকরের গোচর দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই ভিত্তিতে বলছি, এখানে মঙ্গলে সে রেস্ট করে, সে শক্তি সঞ্চয় করে, এবং আবার কুম্ভ থেকে সে তার শক্তির পূর্ণাঙ্গ বিকাশ শুরু করে। এবার কুম্ভের ঘর কোথায় আছে? মঙ্গলের যে মূল ত্রিকোণ সেখান থেকে 11 ঘর এটা, এবং মঙ্গলের যে অপর একটি ঘর বৃশ্চিকের ঘর, এই বৃশ্চিকের ঘর থেকে এটি হচ্ছে 4th হাউস।
অর্থাৎ এখানে একটা কেন্দ্রাধিপতি বল সে পেয়ে যায়। মঙ্গল যদি কখনো কেন্দ্রে অবস্থান করে তাহলে সেই মঙ্গলের বলবত্তা অত্যন্ত বেড়ে যায়। এবার আপনি হয়তো এখানে বহু তর্ক আসতে পারে, দয়া করে ব্যাপারটা যেটা লজিক্যালি বলছি বোঝার চেষ্টা করুন। কেন কেন্দ্রে আসলে বল বাড়ে? কারণ মঙ্গল হচ্ছে অ্যাকচুয়ালি কর্মী। মঙ্গল একজন মানে কার্মিক পুরুষ, সে কর্ম ছাড়া সে থাকতে পারবে না। তার কর্ম পছন্দ হোক বা না হোক, সে অলওয়েজ কর্ম করতে চায়। তো সেদিক থেকে রেস্ট নিয়েছে, এবার ওর কাজ শুরু হবে। পরবর্তী আবার 11টা ঘর সে কর্ম করে যাবে। সেই ঘরের ভাব, আপনার ছকের ভাব, প্রকৃতি স্ট্রেংথ, জন্মছকে মঙ্গলের স্ট্রেংথ, সেই অনুসারে সে সার্বিক ফল দেবে। এবং সিলিস্টেরিয়াল যে ফলটা দেবে সেটা কিন্তু সে সেই ঘরের ভাব অনুসারে, কালপুরুষের ভাব অনুসারে সেটা ফল দেবে। তো 11 ঘর নর্মালি বলা যায়। চন্দ্র এমনিতেই তৃতীয়, ষষ্ঠ, 11 ভাবের কারক নর্মালি, কিন্তু 4th হাউসে মঙ্গলের বলবত্তা বৃদ্ধি পায়, অত্যন্ত বলি হয়ে যায় মঙ্গল 4th হাউস, 5th হাউসে। কারণ তার কর্ম প্রকৃতি বেড়ে যায়। ওই ঘরগুলো তো আমাদের ডেভেলপমেন্টের ঘর। 4th হাউস আমাদের প্রাইমারি ডেভেলপমেন্টের ঘর, 5th হাউস আমাদের সেকেন্ডারি ডেভেলপমেন্টের ঘর, পূর্ণাঙ্গ বিকাশের ঘর। তো সেই ঘরে মঙ্গলের মতন গ্রহ এসে গেলে আপনার অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে, যারা লগ্ন দেখে ছক দেখেন তাদের সাপেক্ষে ওই ঘরের স্ট্রেংথ বেড়ে যায়। বিশেষ করে মঙ্গলের যদি অ্যাসেন্ডেন্ট হয় তাহলে তো স্ট্রেংথ বাড়বে। মনে করুন মেষ লগ্ন, মঙ্গল সিংহ রাশিতে বসে রয়েছে, তো স্ট্রেংথ বেড়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বলি যে মঙ্গলের এই স্ট্রেংথটা যখন বেড়ে যায়, মঙ্গলের স্ট্রেংথ বেড়ে যাওয়া মানে আপনার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করা, অর্থাৎ কোনো না কোনো দিকে আপনার মধ্যে ডিসব্যালেন্স তৈরি করবে। কারণ মঙ্গল হচ্ছে চূড়ান্ত অগ্নিতত্ত্বের কারক। তো আগুন যদি খুব স্ট্রেংথফুল হয়ে যায়, সে চেষ্টা করবে, আগুনও তো কর্ম করে। আমরা খাবার দাবার রান্না করি, আমাদের যেখানে কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানে একটা স্ট্যাটিক এনার্জি ইলেকট্রিসিটি এনার্জিতে কনভার্সন হচ্ছে, তো কর্ম করছে। আগে কয়লার ইঞ্জিনে চলতো, এখনও পৃথিবীর বহু জায়গায় কয়লার বিপুল চাহিদা রয়েছে, বিশেষ করে ইলেকট্রিসিটি ফিল্ডে। তো সে কি করছে? সে বার্ন হচ্ছে, বা যেভাবে যে কিছু বার্ন হোক, একটা কাঠ জ্বলে যাচ্ছে, যজ্ঞ হচ্ছে, মৃতদেহ সৎকার হচ্ছে, তো কর্ম হচ্ছে তো সেটার দ্বারা। তো মঙ্গল এবং কর্ম মানে কি? মঙ্গলের কর্ম দেখুন, ব্যাপারটাকে একদম একটা ফিনিশ জায়গায় নিয়ে যাবে। আপনি চাল বসালেন, ভাত হয়ে গেল, সেটা উল্টো দিকে কনভার্ট করা যাবে না। কারণ আগুন যখন, যেখানে ঋগ্বেদের যারা ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং পরবর্তীকালে নবম অধ্যায় যারা পড়েছেন, সেখানে অগ্নি সম্পর্কে বিভিন্ন টিকা দেওয়া আছে। যারা পড়বেন তারা দেখবেন, প্রথম দিকেও আছে কিন্তু খুব মাইনর ফেজে আছে। সেখানে অগ্নিদেবকে সম্বোধন করে বলা রয়েছে যে অগ্নিদেব যে কর্ম করেন সেটা সার্বিক কর্ম করেন, অর্থাৎ তার কনভার্সনটা সব থেকে বেশি হয়। উল্টো দিকে স্টেটে ফিরে আসাটা কার্যত সম্ভব নয়। তো সেই হিসাবে মঙ্গলের ক্ষমতা সব থেকে বেশি এখানে। মঙ্গল যখন ক্ষমতাবান হয়, মঙ্গল যখন বকরি হওয়ার স্টেটে হয়, মঙ্গলের মতন পাওয়ার সেই মুহূর্তে বৃহস্পতির অর্ধেক পাওয়ার পেয়ে যায়। এত মাইনর একটা প্ল্যানেট, ছোট্ট প্ল্যানেট, প্রায় পৃথিবীর সমান আয়তন, কিন্তু তার ক্ষমতা এত বেশি সে লাভ করে ফেলে। এটা ঈশ্বরের দেওয়া তাকে এক্সেস ক্ষমতা, কারণ তিনি হচ্ছেন সেনাপতি, রাজার সেনাপতি। রাজার চতুর্থ এবং নবম ঘরকে সে গার্ড করছে। চতুর্থ ঘর মানে আমি বারবার বলেছি, যেটা অ্যাসেন্ডেন্ট হয়, সেখানে কি থাকে? আপনার মস্তিষ্কটা থাকে, এবং 4th হাউসে আপনি বসবাস করেন। তো আপনাকে সে গার্ড করে রেখেছে। বৃশ্চিকের ঘর বিং কাভার্ড বাই দ্য আর্মি অফ মার্স, এবং মার্স সেখানে হচ্ছে কমান্ডার। এবং 9th হাউস, যেটা আপনার ধর্মভাব, ধর্ম মানে যেটা, যে কাজের জন্য আপনাকে ডেপিউট করা হয়েছে। রাজা তার ধর্ম অনুসারে কাজ করবে, তো তার রাজধানী, তার এভরিথিং। হ্যাঁ, 4th হাউস থেকে যদি 9th হাউসে যান তাহলে সেটা কি হয়? 4, 5, 6, 7, 8, 9, 6th হাউস। অর্থাৎ 4th হাউসের যে প্রারব্ধ রয়েছে সেটা নবম ঘরকে মেনশন করে। অর্থাৎ আপনার প্রিডিসেসারের যে কাজকর্ম রয়েছে 9th হাউসের দ্বারা, সেই কাজকেও বোঝায়। সেই জন্য গৃহে আমাদের বাস্তু দেখার জন্য চতুর্থ ঘর, নবম ঘর, এগুলোকে অ্যাসেন্ডেন্ট, যারা অ্যাসেন্ডেন্ট দেখে দেখেন, বা অনেক সময় চন্দ্রমা দেখে দেখেন, দ্বাদশ ঘর, এগুলো দেখা হয়। কারণ নবম ঘরের চতুর্থ ঘর দ্বাদশ ঘর,
সেখান থেকেও দেখার প্রয়োজন পড়ে। বা চতুর্থ ঘরের নবম ঘর, দ্বাদশ ঘর, চতুর্থ ঘরের যে ফেট সেটাও 9th হাউস দিয়ে, তার দ্বাদশ ঘর দিয়ে আর কি, নবম ঘর পড়ে, সেটা দিয়ে বিচার করা হয়। তো এখানে অনেকগুলো ক্যালকুলেশনের পদ্ধতি রয়েছে। মঙ্গল সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কারণ এর ভার্সেটাইল অ্যাক্টিভিটিস আছে। মঙ্গলের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, কারণ মঙ্গলের মধ্যে তাপ রয়েছে। আমাদের যে কোনো জার্মেন্টেশন, অঙ্কুরোদ্গম যখন হয়, সেখানে মঙ্গলের ভূমিকা সব থেকে বেশি লাগে। মেষ রাশিকে সেই কারণে প্রথম ঘর দেওয়া রয়েছে, কারণ সেখান থেকে সৃষ্টি হয়। রবি থেকে 9th হাউস, অর্থাৎ পিতা, তার সন্তান এবং সন্তানের মানে পঞ্চম নবম ঘর কানেক্টেড, 1-5-9। তো সৃষ্টি শুরু হবে, তারপরে তো তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হবে। আমরা তো যে দ্বাদশ জোডিয়াক সাইন করেছি, যদিও রবিকে 1 নম্বর ঘর ধরেই সবসময় বিচার করা অনেক পণ্ডিত বলে গেছেন, কিন্তু সেটা নিয়ে নর্মাল বিতর্কও আছে। অনেক পণ্ডিত বলেছেন 1 নম্বর ঘর 1 নম্বর ঘর, তাহলে ওটাকে 1 করতেই না, 5 নম্বরকে 1 করতে হবে। তার পেছনে কারণ আছে, যাই হোক, সেই কারণে ঢুকছি না। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের মঙ্গলের যে মূল ত্রিকোণ ঘর অর্থাৎ এরিস, সেটা অত্যন্ত বলি ঘর। সেখানে রবি গিয়ে এক্সল্টেড হয়ে যায়, সে গিয়ে অত্যন্ত ক্ষমতা পায়। রবির ক্ষমতা পাওয়া মানে কি, রবি তখন তার জেনারেলদের সাথে যাচ্ছে। তো সেখানে রাজা তার সম্পূর্ণ সামরিক বিকাশ এবং তার প্রোটেক্টরের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। রাজার কাজ কি, রাজার কাজ হচ্ছে প্রজাকে প্রোটেক্ট করা, প্রজাকে জাস্টিস দেওয়া, সেটাই রাজার কাজ। সেটা যে অর্থে সে রাজা হন না কেন। এখন ডেমোক্রেটিক অর্থে আছে, যখন ডেমোক্রেসি ছিল না, অটোক্রেসি ছিল, বা যখন আমাদের মনার্কিজম ছিল, রাজতন্ত্র ছিল, ডাইনেস্টিস ছিল, তখন সেই হিসাবেই হতো। বেসিক সিস্টেম কনসেপ্টটা তো একই। তো সেই হিসাবে রাজার কাজ সবসময় প্রজাকে প্রোটেক্ট করা। সেই জন্য তার কিছু সঙ্গী সাথীর দরকার হয়, যারা মানে সেখানে তার সেই প্রদেশ বা সেই সুবা অনুসারে সেখানে রুল অফ ল যেখানে স্টাবলিশ হবে, সেই জন্য যারা স্টাবলিশ করবে তাদের নিয়ে রাজা সে কাজটা করেন। সেই কারণে মঙ্গলের ভূমিকা অপরিসীম। মঙ্গল একাধারে উদ্ভাবনী ক্ষমতার সাথে যুক্ত। মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি তো থাকবে। পুরো ডেভেলপমেন্ট তার সাথে তৈরি করবে মঙ্গলের অ্যাক্সেলারেশন, মঙ্গল থ্রাস্ট, মঙ্গল অবস্টিনেন্স, মঙ্গল অ্যাক্সেলারেশন, মঙ্গল যাকে বলা যায় আমাদের যে কোনো প্রকার কারকতার পেছনে শক্তি, ভিগিয়ার, 3rd হাউস, 3য় ভাবের কারক মানে সে ভিগিয়ার। বুধের ঘরে এসে অত্যন্ত বলি হয়ে যায় মঙ্গল, অত্যন্ত বলি হয়ে যায়, তার গুণ বেড়ে যায়। আগুনকে যদি হাওয়ার মধ্যে রেখে যায়, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়বে, তো সে অত্যন্ত বলি হয়ে যায়। তার মধ্যে মোটিভেশনাল ফোর্স প্রচুর থাকে, ফেয়ারলেসনেস থাকে, তার মধ্যে থ্রাস্ট থাকে, তার মধ্যে পোটেনশিয়াল থাকে, উইল ফোর্স থাকে, করেজ থাকে, তার মধ্যে প্রচুর পরিমাণে যে কোনো কাজের সাথে স্টিক করে থাকা, ব্রিচ অফ পেশেন্স, আবার পেশেন্সকে লাভ করে আবার সেখানে লেগে থাকা। অর্থাৎ মঙ্গল কখনো সেই প্লেস থেকে হয় নিজের ইয়েল্ডিং হবে পুরোপুরি, অর্থাৎ সে সাবমিশন করবে, অথবা সে লড়াই করে যাবে। এটাই মঙ্গলের ধর্ম। এবং এই ধর্মটার পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। প্রথম নেগেটিভ দিকটা নিয়ে বলবো, কারণ নেগেটিভ আসপেক্টটা এখানে বেশি আছে। সেটা হচ্ছে মঙ্গল মানুষের মধ্যে যে প্রকৃতিটা তৈরি করে, সেটা হচ্ছে অত্যন্ত অ্যারোগেন্ট প্রকৃতি। কারণ জীবনী শক্তির কারত্ব, সে মানুষের জীবনী শক্তি বাড়িয়ে দেয়। কখনো যদি মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে, যারা আমি বারবার বলছি, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন, আমি তাদের জন্যই এই ভিডিও কিন্তু করা, তো তারা শুনলে উপকৃত বেশি হবেন। তো অ্যাসেন্ডেন্টে যদি কখনো মঙ্গল থাকে, মঙ্গল যদি অ্যাসেন্ডেন্টে কখনো দৃষ্টি দেয়, অর্থাৎ মঙ্গল 7th হাউসে রয়েছে বসে, মঙ্গল মনে করুন আপনার 10th হাউসে বসে রয়েছে, তাহলে সে অ্যাসেন্ডেন্টে দৃষ্টি দেবে ডাইরেক্ট। অ্যাসেন্ডেন্ট যদি কখনো মঙ্গল দ্বারা দৃষ্ট বা মঙ্গল যদি সেখানে অবস্থান করে, সেই মানুষের জীবনী শক্তি অত্যন্ত বেশি হয়। এটা আমি দেখেছি, ইরেসপেক্টিভ অফ ঘর জীবনী শক্তি বেশি। এবং সেই মঙ্গল যদি স্ট্রেংথফুল হয়, তাহলে তার জীবনী শক্তি একটু বেশি রকম স্ট্রেংথফুল হয়। সেই মানুষ যে কোনো জায়গায়, তার শনি যদি অত্যন্ত দুর্বল হয় হরস্কোপে, বৃহস্পতি যদি খুব বলি হয়, সেই মানুষের মধ্যে খুব দ্রুত অন্যকে পদানত করে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, এবং তার মধ্যে কোনো রকম সহমর্মিতা থাকে না। সে তার সঙ্গী সাথীকে খুব
খুব অনেক সময় তার লেজিটিমেসির বাইরে থেকেও সে তাকে পরাভূত করে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে কোনো সময় কোনো রকম সেই জন্য তার মধ্যে কোনো অনুশোচনা বা এইগুলো তার মধ্যে ঘটে না। এবং কখনো যদি রাহুযুক্ত অবস্থায় মঙ্গল থাকে তাহলে কিন্তু মঙ্গলের গুণ অন্তত 5 গুণ বাড়িয়ে দেবে, গুণ বা দোষ যেটাই বলুন। আমি বারবার বলছি, মঙ্গল হচ্ছে একটা আগুনের পিণ্ড, একটা জায়গা থেকে আগুন উঠছে, রান্না হচ্ছে, হঠাৎ করে সেটা যদি 5 গুণ বেড়ে যায় তো হয় রান্নাটা পুড়িয়ে দেবে বা ওখানে একটা ব্লাস্ট করিয়ে দিতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। মঙ্গল ইলেকট্রিসিটি, জুল হিটিং এফেক্ট হয় আমাদের যখন কারেন্ট যায়, তখন কারেন্টের যেখান দিয়ে পরিবাহিত হয় কারেন্ট, যে কোনো ইলেকট্রন যখন পরিবাহিত হয় সেটা সবসময় কন্ডাক্টরের ওপর দিয়ে পরিবাহিত হয়। কন্ডাক্টরটা যতই মোটা হোক না কেন তার মানে এটা নয় যে তার ভিতর দিয়ে পরিবাহিত হয়, তার আপার সারফেস দিয়ে পরিবাহিত হয়। পরিবহন যখন হয় তার অনুপরমাণুর সাথে তার একটা সংঘর্ষ হয়, ফলে একটা তাপের সৃষ্টি হয়, গরম হয়ে যায়। আপনারা যে কোনো আমাদের প্রত্যেক বাড়িতে এখন প্রায় মোবাইল আছে, মোবাইল চার্জিং হচ্ছে অনেক সময় দেখবেন চার্জারটাকে হাত দিয়ে অবশ্যই সতর্কভাবে গরম থাকে, ওয়্যারটা কাছাকাছি জায়গায় ওয়্যারটা গরম থাকে, সেই জন্য বাইরে একটা ইনসুলেটর দিয়ে দেওয়া হয় যাতে গরমটা না আপনার হাতে লাগে, আবার ইনসুলেটরটা যাতে গলেও না যায়, এইভাবে তৈরি করে কোম্পানিগুলো। মঙ্গল মানে তাপ এবং ইলেকট্রিসিটি যেখানে আছে, আগুন তার সাথে যুক্ত। অ্যাক্সিডেন্ট যখন হয় তখন কি গতি, মঙ্গল আমি একটু আগে বলেছি যে ভেলোসিটির সাথে মঙ্গল যুক্ত। মঙ্গলের লোকের হাঁটা চলা দেখে বোঝা যায় সদা ব্যস্ত, চোখ খুব প্রখর হয়, চোখ দেখলে আপনার একটা চোখের মধ্যে একটা হিংস্রতা থাকে, সে যখন রেগে যাবে রক্তবর্ণপূর্ণ চোখ হয়ে যায়। রবির চোখের মধ্যে ডমিনেন্স থাকে, রবি চেষ্টা করবে উল্টো দিকের লোককে ডমিনেট করে দেওয়া, মঙ্গলও চেষ্টা করবে, কিন্তু তার মধ্যে একটা সেই পশু প্রবৃত্তি গড়ে উঠবে, যেটাকে মানে পশু মানে যেগুলো বন্য হিংস্র পশু আর কি, সেরকম একটা প্রবৃত্তি গড়ে উঠবে। মঙ্গলের মধ্যে নেগেটিভ ইফেক্টটা খুব বেশি আছে। মঙ্গল খুব তর্ক করে, খুব অনেক সময় লজিক্যাল তর্ক করে, অনেক সময় ইললজিক্যালও তর্ক করে। লজিক্যাল তর্ক, মঙ্গল কিন্তু লজিক্যাল প্ল্যানেট, মঙ্গলের মধ্যে ওই ভাব ভালোবাসা ওই সব জিনিস মঙ্গলের মধ্যে কম আছে। মঙ্গল ভোগ করবে কিন্তু সেটা ব্রুটালি ভোগ করবে কোনো জিনিসকে, বাট তর্কটা একটা লেভেল পর্যন্ত লজিক্যাল করে, কিন্তু যেহেতু ওর মধ্যে ব্রিচ অফ পেশেন্স হয়, বারবার মানে তার পেশেন্সের ভঙ্গন হয় আর কি অ্যাকচুয়ালি, তার ফলে অনেক সময় সে ফিজিক্যাল একটা অ্যাসল্টে চলে যেতে পারে, হয়তো কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করে দিল। আমি বারবার বলছি শনি দুর্বল থাকতে হবে, শনি যত দুর্বল থাকবে, শনি আপনার ছককে তত বেশি সেডিমেন্টেড করবে, ঠান্ডা করবে, স্পিরিচুয়ালাইজড করবে। শনি দুর্বল আছে মানে কোনোভাবে আপনার ছকে, তো সেই গুণগুলো আপনার ছকের মধ্যে কম থাকবে। তার সাথে যদি মঙ্গল বলি হয় এবং বৃহস্পতি অত্যন্ত বলি হয়, তো আপনি বৃহস্পতির দ্বারা অন্তত জীবনের একটা অংশ পর্যন্ত যদি বেটার দশায় থাকেন, আপনি মেটেরিয়াল জিনিস লাভ করবেন, এবং সেটা কিছুটা বলপূর্বক, কিছুটা ইঞ্জিনিয়ারিং স্কিলের দ্বারা, কিছুটা ছিনিয়ে নেওয়া, এই ধরনের একটা মানসিকতা থাকে তাদের মধ্যে। বিভিন্ন রকম সামাজিক সংগঠন বা তার এক ধরনের লিডারশিপ মেন্টালিটি মঙ্গলের মধ্যে থাকে, কিন্তু সিউডো থাকে। অ্যাকচুয়ালি লিডার রবি হয়, রাজা ছাড়া তো কেউ লিডার হতে পারে না, বাকিরা সব কোয়াসি লিডার বা সিউডো লিডার। কিন্তু মঙ্গল তার পরের পোস্টটা নিয়ে নিতে পারে, রবি যদি তাকে সাপোর্ট করে, জুপিটার যদি তাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু সে ফুল ফ্লেজের জায়গায় পৌঁছাতে পারে। তো মঙ্গলের মধ্যে এতগুলো পজিটিভ নেগেটিভ গুণ আছে। এবার কুম্ভ রাশির প্রকৃতি দেখুন। কুম্ভ রাশি হচ্ছে প্রথম কথা শনির মূল ত্রিকোণের ঘর, শনি থাকবেও কাছাকাছি প্রথম 7-8 দিন, মানে মঙ্গল প্রবেশ করার প্রথম 7-8 দিন, ধরুন পয়লা বৈশাখ পর্যন্ত মোটামুটি মঙ্গলের সাথে শনির মানে ডিফারেন্সটা 5 ডিগ্রির মধ্যেই থাকবে। শনির গতি এখন অত্যন্ত কমে গেছে, আমি দেখছিলাম প্রায় 3.5 মিনিটের মতন গতি চলে এসছে। তো এই হিসেবে মঙ্গল তার গতি বেড়ে আছে, ফলে দ্রুত ডিফারেন্সটা বাড়বে। কিন্তু কুম্ভ রাশির অ্যাকচুয়াল, কুম্ভ হচ্ছে ইথার প্রকৃতি। ইথার প্রকৃতি মানে সেটা না জল না বায়বীয়, বায়বীয় অবশ্যই, কিন্তু বায়বীয়র মধ্যেও এক ধরনের মিস্টেরিয়াস বায়বীয় আছে, যেখানে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যারা গ্রামে থাকেন তারা দেখবেন যে গ্রামে যখন শীতকালের দিকে যেখানে চাষ হচ্ছে, আপনি যদি মাঠের দিকে বা ক্ষেতের দিকে তাকান, দেখবেন একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা মেঘের মতো অংশ ভেসে রয়েছে। সন্ধ্যের দিকে 4:30-5টায় সন্ধে হয়ে যায় শীতকালে, মানে দেখবেন একটা ধুয়োর মতো অংশ ভেসে রয়েছে।
একটা নির্দিষ্ট উচ্চতায়, মাটি থেকে হয়তো 4-5 ফিট উচ্চতায়, সামনে গেলে আপনি দেখতে পারবেন না, একটা ইলিউশনারি মেজার। সেই জায়গাটা হচ্ছে কুম্ভের ঘর। আমি কিছুদিন বাদেই শনি সম্পর্কে যখন আলোচনা করব, আর 10 দিন পরে, তখন এই জায়গাটা বলে দেব। তো এই ঘরের একটা প্রকৃতি রয়েছে। এই ঘর হচ্ছে অসম্ভব রকম মিস্টিরিয়াস রুম। ইথার প্রকৃতির মধ্যে মিস্টিরিয়াস প্রকৃতি থাকে, আর মঙ্গলের মধ্যে যে প্রকৃতি থাকে, মঙ্গল প্রথমেই এসে যেটা করবে, নিজের নামটা সে দেখাবে, এই দেখুন আমার নাম এই, আমি এই, এবার আমি এটা চাই। আর কুম্ভের ঘর হচ্ছে নিজেকে সাপ্রেশনের ঘর। অর্থাৎ আমি ধুয়োটা কেন বললাম, এই ধুয়োটা অ্যাকচুয়ালি আপনাকে একটা অন্যরকম অনুভূতি দেবে, মনে হবে যেন এত নিচ দিয়ে মেঘ যাচ্ছে, এটা তো সমতল ভূমি বা এরকম, যাই হোক, আপনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি দেবে, একটা কিছুটা ফিকটিশাস, কিন্তু ফিকটিশাস নয়, ওটার অ্যাকচুয়াল প্রেজেন্স আছে। আমাদের ক্ষেত্রে ভিজিবল হতে পারে বা নন ভিজিবল হতে পারে, অ্যাকচুয়াল প্রেজেন্স আছে। তো সেই ধরনের, বিশেষ করে যেখানে উনুনে আঁচ দেওয়ার পদ্ধতি আছে, গ্রামের দিকে কিছু জায়গায় এখনও উনুন ব্যবহার করা হয় বা কাঠের উনুন ব্যবহার করা হয়, কিছু জায়গায় তো অবশ্যই হয়, এখনও হয়। তো সেখানে দেখবেন এই ধরনের প্রকৃতিটা শীতকালে খুব ভালো দেখা যায়। তো এই ধরনের একটা প্রকৃতির সাথে ইথার প্রকৃতির মিল আছে। আমি এর থেকে বেশি ব্যাখ্যা ইমিডিয়েট যাচ্ছি না। এই প্রকৃতির মধ্যে যখন মঙ্গল ঢুকবে, মঙ্গল না কিছুটা শ্যাডোড হয়ে যাবে, অর্থাৎ মঙ্গলকে দেখা যাবে না, কিছুটা অংশ দেখা অবশ্যই যাবে, কিন্তু ইট অ্যাপিয়ার্স টু বি গ্লুমি। সেই গ্লুমি অংশটাকে কাটানোর চেষ্টা করবে কনস্ট্যান্ট, ফলে একটা মারাত্মক টাগ অফ ওয়ার সৃষ্টি হয়। আমি বহুবার আলোচনায় বলেছি, দ্বাদশ, আমাদের যে কালপুরুষের যে দ্বাদশ ঘর আছে, তার মধ্যে মঙ্গল যে ঘরে সব থেকে খারাপ ফল দেয়, সেটা হচ্ছে কুম্ভের ঘর। আমাকে এই নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছেন, বহু তির্যক প্রশ্নও করেছেন। আমার এখানে আছে, দেখুন দাদা আমি অনেক ডেভেলপ করেছি। সেটা ওইটার জন্যই ডেভেলপ করেছেন, সেটা কি আছে? ডেভেলপ করেছেন মানে আপনার মধ্যে কি কোনো অবগুণ থাকতে পারে না? অনেক ক্রিমিনালের মধ্যে অনেক গুণ আছে, অনেক গুণী মানুষের মধ্যে অনেক ক্রাইম লুকিয়ে আছে, সেটা ডিটেকশন হয়নি, সেই জন্য প্রসিকিউশন হয়নি, হলে পরেই হবে। অ্যাকচুয়ালি আপনি একটা লোককে দেখে তার অ্যাপারেন্টলি তার সাকসেস দেখে কি করে ভাবতে পারেন যে সেই মানুষটার মধ্যে কোনো ক্রিমিনাল ইন্টেনশন নেই? থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, বোথ ক্যান বি পসিবল। তো এই ঘরটার একটা বেসিক প্রকৃতি হচ্ছে তাই। এ ঘরে মঙ্গল কখনো ভালো ফল দেয় না। কেন ভালো ফল দেয় না? তাই এবার তার ব্যাখ্যার, প্রথম তো বললাম এই ঘরের সাথে তার একটা বেসিক কন্ট্রাডিকশান আছে। আরও একটা কন্ট্রাডিকশান আছে, সে যত এনার্জি স্টোর করে বেরিয়েছে, পুরো গাড়ির ট্যাঙ্কি ফুয়েল একদম ভরা, পেট্রোল ডিজেল ভরা একেবারে, যাই বলুন। এবার তার হাতে রয়েছে গিয়ার, সে একেবারে টপ গিয়ারে দিয়ে দেবে। মঙ্গল কখনো, বললাম, মঙ্গল কখনো থেমে চলবার লোক নয়। বকরি থাকা অবস্থায়ও তাকে যে থামিয়ে দেওয়া হয়, তখন তার ছটফটানি অনেক বেড়ে যায়, অনেকবার বলেছি আপনাদের আলোচনায়। ফলে মঙ্গল বকরি থাকা অবস্থায় বেশি এফেক্টিভ হয়ে যায়। একটা বাঘকে ছোট খাঁচায় বন্ধ করে রাখা, সে খাঁচাটাকে ভেঙে দেবে পারলে, যদি সে একটু বলি বাঘ হয় বা কোনোভাবে উন্ডেড না হয়। মঙ্গল হচ্ছে বাঘের মতন অ্যাকচুয়ালি। তো সেই ঘরের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই ঘরে নবাংশ শুরু হয় অ্যাকচুয়ালি তুলা থেকে এবং শেষ হয় আমাদের জেমিনাইতে গিয়ে। তো লিব্রা থেকে জেমিনাই, এই যে নবাংশটা রয়েছে, এই নবাংশের মধ্যে সবকটা নবাংশই দেখুন ছকের এপাশে, অন্তত মোস্ট অফ দি 6টা নবাংশ। তো তার ফলেও মঙ্গলের একটা বেসিক প্রকৃতি থাকে। মঙ্গল সব থেকে বেশি অ্যাক্টিভ হয় 1 থেকে 8 নম্বর ঘরের মধ্যে। মন দিয়ে শুনে নেবেন, যারা লার্নার আছেন তাদের ক্ষেত্রে কাজে লাগবে। মঙ্গলের অ্যাক্টিভেশন প্রকাশ পায় 1 থেকে 8 নম্বর ঘরে। 9 নম্বর ঘর থেকেও সাবডিউড হওয়া শুরু হয়। অর্থাৎ এবার 9 নম্বর ঘরে, মানে আমাদের স্যাজিটেরাসে এসে মঙ্গলকে কিন্তু নিজের ঘর থেকে 9th হাউস, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই ঘরে মঙ্গল অনেকটা তার ফুয়েল শেষ হয়ে আসে, তাকে ফুয়েল ভরতে হবে, এবার বিশ্রাম দরকার। এবার অনেক যুদ্ধ করেছে 12টা ঘর ধরে, একবার বকরিও ছিল কোনো একটা ঘরে পুরো যাত্রাপথে 1.5 বছরের মধ্যে। তো এইবার সে অনেক যুদ্ধ করে মকরের ঘরে ঢুকে ব্যাস শুয়ে পড়বে, এবং তাকে খাবার দিতে হবে, একটু শুশ্রূষা করতে হবে, সে একটু শান্তিতে থাকবে। তো
তো এটা হচ্ছে বেসিক প্রকৃতি, ফলে পরের ঘরটায় সে সব থেকে বেশি এনার্জাইজড হয়ে যায়, ফলে খুব যুদ্ধ বাঁধে এখানে। আমি উদাহরণ দিয়ে আপনাদের বলেছিলাম যে মোটামুটি 1988-এর প্রায় মে মাস থেকে জুলাই মাসের শুরুর দিক বা জুন মাসের শেষের দিক পর্যন্ত, আমি টেন্টেটিভলি বলছি, একটু ভুল হলে মার্জনা করবেন, মঙ্গল এবং রাহু এখানে অবস্থান করছিল কুম্ভ রাশিতে। আমি এই সময় বহু মানুষের হরোস্কোপ দেখার সুযোগ পেয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা হরোস্কোপেই কিছু না কিছু অ্যাবারেশন দেখেছি। মঙ্গল কোন কোন জায়গায় অ্যাবারেশন করে? মঙ্গল আমাদের মূলত যে অংশটা দেখে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরের অংশটা, অর্থাৎ এর যে লজিস্টিক্যাল সাপোর্ট, যার মধ্যে সব কিছু রয়েছে, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এভরিথিং, যেখানে স্যাটার্নের গুণ রয়েছে, জুপিটারের গুণ রয়েছে, যার মধ্যে বুধের গুণ রয়েছে কিছু, চন্দ্র তো অবশ্যই রয়েছে কারণ সব জায়গায় জল রয়েছে। তো সমস্ত প্ল্যানেটের কিছু না কিছু গুণ রয়েছে, যার মধ্যে আমাদের গ্রে ম্যাটার অর্থাৎ আমাদের লং টার্ম যেটাকে ইন্টেলিজেন্স বলা হয়, মস্তিষ্কের গুণ, সেটা রয়েছে, সিপিইউ। তার যে খোলাটা, তার যে ধারকত্বটা, সেটা তৈরি করে মঙ্গল। মঙ্গল যদি কখনো ডিস্টার্বড হয় তাহলে এই ধারকত্বটার উপরে হয় সেটা ভার বহন করতে পারে না, অথবা অতিরিক্ত ভার ও দিয়ে ফেলে মস্তিষ্কের উপরে। দুক্ষেত্রেই মস্তিষ্কের উপরে সে চাপ সৃষ্টি করে। আপনাদের আরও একটা কথা আমি বলেছিলাম যে যদি 100টা হরোস্কোপ দেখেন তার মধ্যে 2টো হরোস্কোপ এরকম পাবেন যার মধ্যে মঙ্গল ব্যালেন্সড আছে। ইট ইজ ভেরি টাফ। আপনারা যারা যেসব মানুষেরা বাড়িতে রান্না করেন, অধিকাংশ বাড়িতেই গ্যাসে রান্না হয়, শহরে তো অবশ্যই হয়, তো তারা দেখবেন ওই গ্যাসের ফ্লেম কন্ট্রোল করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। কমাচ্ছেন তো খুব কমে যাচ্ছে, বাড়াচ্ছেন তো খুব বেড়ে যাচ্ছে, ঠিক সেরকম। ইটস টাফ টু কন্ট্রোল, কারণ ও ভীষণ দ্রুত ফল দেয়, স্পট অ্যাকশন করবে একদম। পরশুদিন যখন ঢুকবে, আপনারা ঢোকার পর থেকেই অ্যাকশন দেখতে পাবেন ও কী টাইপের অ্যাকশন দেয়। প্রথম যে টাইপের অ্যাকশন দেবে সেটা হচ্ছে আপনার মধ্যে অসম্ভব অহংকার এবং ইগো বাড়িয়ে দেবে। ফার্স্ট অফ অল আপনার মধ্যে ধৈর্যচ্যুতি ঘটাবে, ব্রিচ অফ পেশেন্স হবে আপনার। নাম্বার 3 যেটা করবে, এবং ইগো এবং আপনার সেলফ রেসপেক্ট জনিত কারণে আপনার মধ্যে ক্রোধের উন্মেষ হবে। আপনি লোকের সাথে খুব দ্রুত অল্টারকেশনে চলে যাবেন, খুব দ্রুত। যে মানুষ খুব শান্ত স্বভাবেরও, গঠনগতভাবে শান্ত, সে মানুষের মধ্যেও এটা বাড়বে। আর যে মানুষ তো উগ্র উত্তেজিত, সে মানুষের মধ্যে উগ্রতা আরও বহুগুণ বাড়িয়ে দেবে। মানুষের মধ্যে অসম্ভব রকম একটা তেজ আসবে, কারণ শনির অ্যাম্বিয়েন্স থেকেও মঙ্গল মুক্ত হতে থাকবে। শনির যেরকম খুব প্রবলেম হয়, মঙ্গলের হয়তো প্রবলেম হয় না, কারণ সে অনেকটা ওই ব্যাপারে বোধ শক্তিহীন, কিন্তু তার শক্তি তো কিছুটা ক্ষয় হয়, কারণ স্যাটার্ন অত্যন্ত ঠান্ডা। যত শনি থেকে দূরে যেতে থাকবে তত ওর মধ্যে পাওয়ার গেইন করতে থাকবে, এবং ওরা এখন ট্যাঙ্কিও ফুল আছে, ফুয়েল ট্যাঙ্ক। তার ফলে ও পূর্ণভাবে এখানে ফল দেওয়াটা শুরু করবে, এবং শুক্রকেও কাছাকাছি পাবে, যদিও শুক্র ডিস্টেন্স বাড়াতে থাকবে। তার ফলে ও অনেক বেশি বলবত্তাকারী ফল দেবে, এবং নিজের ঘরের থেকে একাদশে রয়েছে, আরেকটি ঘর থেকে চতুর্থে অবস্থান করছে। তো ভেরি কেয়ারফুল, নিজেদের আত্মনিয়ন্ত্রণ করবেন। অতিরিক্ত উৎসাহ, হঠকারিতা, হঠাৎ করে ডিসিশন মেকিং, কোনো একটা জিনিসে করে ফেললেন, কোনো জায়গাটা ইনভেস্ট করে দিলেন দুম করে, কারণ মঙ্গল মানে ল্যান্ড, মঙ্গল মানে আমাদের শক্তি। আমি আগেও বলেছিলাম যে জমি হচ্ছে শক্তির পরিচয়। কে কত বড় জমিদার, কে কত বড় রাজা, কে কত বড় পাটনিদার, সেটা নির্ণয় হতো কত তার জমি আছে, কত দূর পর্যন্ত তার বাউন্ডারি আছে, অ্যাকচুয়ালি তার উপর নির্ণয় হতো। তো মঙ্গল হচ্ছে শক্তির পরিচয়, স্ট্রেংথ। তো সেই স্ট্রেংথ আপনার বাড়িয়ে দেবে। তার ফলে আপনি যেখানে ইনভেস্ট করুন না কেন একটু প্রপারলি খতিয়ে দেখবেন। হরোস্কোপে যদি শনি অত্যন্ত বলি হয় আপনাদের কারণ, এবং সেই বলি শনির এফেক্ট বা দশাগত প্রবণতার মধ্যেও আপনি থাকেন, হয় অন্তর্দশা বা পূর্ণ দশা হলে তো ঠিক বয়সে যদি পান, মোটামুটি ধরুন 45 অনওয়ার্ডস যদি পান, তাহলে কিন্তু এই মঙ্গল কিছুটা সাবডিউড থাকে, কিছুটা সাবজেক্ট টু মঙ্গলও কতটা আপনার হরোস্কোপে বলি আছে সেটাও দেখতে হবে। যত বলি থাকবে তত ডিস্টার্ব করবে। মঙ্গলকে সবসময় একটু ম্রিয়মান,
একটা স্ট্যান্ডার্ড যে আছে তার থেকে এক স্টেপ নিচে থাকতে হয়, তাহলে সবার সাথে সে মানিয়ে চলতে পারে। না হলে মঙ্গল কোনো কম্প্রোমাইজ করতে পারে না কারোর সাথে। শুক্র কিন্তু কম্প্রোমাইজ করতে পারে, অভিনয়টা করতে পারে তো শুক্র, মঙ্গল তো অভিনয় করতে পারে না। শুক্র অভিনয় করে দুটো দিন কাটিয়ে দিতে পারে, মানে মিথ্যে কথা বলছে একেবারে রেডান্ডান্ট, কিন্তু তবুও সে কাটিয়ে দিতে পারে। মঙ্গল সেটা পারবে না। মঙ্গল সরাসরি কনফ্রন্টেশনে চলে যাবে একদম, এবং সে যখন ভাষা বলবে অত্যন্ত কুরুচিকর ভাষা বলবে, একদম ব্যক্তিগত আক্রমণে চলে যাবে মানুষের কাছে। আমি বারবার বলছিলাম না যে কিছু জায়গায় মঙ্গল লজিকলেস কাজ করে। কোনো একটা বিষয়ে যখন তর্ক হয়, মানুষ যখন তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে, তার মানে কি বলুন তো, তার লজিকটা শেষ হয়ে গেছে। উল্টো দিকের লজিক আর কাজ করছে না, তখন সে পার্সোনাল অ্যাটাক করছে তাকে। একান্ত যদি সেটাই তার ক্ষেত্রে অভিযোগ হয়, তাহলে অ্যাটাক করা যেতে পারে। মানে আপনি রাস্তাঘাটে বহু মানুষের আচরণ দেখবেন যে একজন ভদ্রলোক, সে রিক্সা চালানো, সে হয়তো কোনো একটা অপরাধ করেছে, তাকে প্রথম বলা হয় রিক্সা আলা তুই এরভাবে কথা বলছিস, প্রথম তো তুই করে কথা বলে তাকে। আমি রাস্তাঘাটে প্রচুর এরকম মানুষকে দেখেছি যারা ড্রাইভারদের সাথে তুই করে কথা বলে। কাদের সম্পর্কে আমি বলছি, আমি সেই নামটা শুধু বলছি না, সেটাতে কনস্ট্রেন্স আছে। তুই করে কথা বলে, বাবার বয়সী ড্রাইভারকে তুই করে কথা বলে। ও গাড়ি চালাচ্ছে মানে কি ও কোনো অপরাধ করছে? এই যে তুই তুকারি করে কথা বলা, এই যে মানুষকে ডিফামেট করে কথা বলা, কাউকে তুই করছে মানে কি, সেই লোকটাকে সে ভালোবেসে তো তুই করছে না। বাবা মা অধিকাংশ ক্ষেত্রেই তুই করে কথা বলে বা নিকট আত্মীয়, কিন্তু সে বলছে তাকে প্রথমেই তাকে একটা মানে থার্ড গ্রেডেড পার্সন বানিয়ে দিচ্ছে। তুমি ভাই অত্যন্ত নিম্ন শ্রেণীর একজন মানুষ, তোমার এডুকেশন নেই, কিছু নেই, তোমাকে তুই শুনতে হবে। এই যে মানুষের রুচি, এই রুচিগুলো মঙ্গল তৈরি করে। অর্থাৎ আপনার মধ্যে মাঙ্গলিক এফেক্ট আমরা বলি না, কেন বলি? মাঙ্গলিক, মঙ্গলের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। মঙ্গল বিবাহকারক গ্রহই নয়, কিন্তু মঙ্গল বিবাহকে প্রভাবিত করে। আমরা বলি না যে গরমকাল আসছে, এই সময়টা বিয়ে দেবো না, প্লিজ শীতকালে বিয়ে দিন। গরমকালের সাথে বিবাহের কি সম্পর্ক? গরমকালে বিয়ে হতেই পারে, বিয়ের দিন আছে, শাস্ত্র অনুসারে দিন আছে। ঠিক সেরকম মঙ্গলের সাথে বিবাহের কোনো যোগ নেই, কিন্তু মঙ্গল বিবাহকে প্রভাবিত করে, কারণ তার আচরণের মধ্যে সে ঢুকে যায়। সেই আচরণ দুটো সম্পর্ককে একসাথে, আমি বাদবাকিদের ছেড়ে দিলাম, দুই শ্বশুর বাড়ি ছেড়ে দিলাম, দুটো মানুষ তো কম্প্রোমাইজ করে থাকবে, সেই জায়গাটাও সে তারা পারে না। এটা হচ্ছে মাঙ্গলিক প্রবলেম। তো যাই হোক, এখানে অবস্থানকালে যাদের শনি খুব স্ট্রং আছে তারা কিছুটা কম্প্রোমাইজ করতে পারবে, বাকিরা পারবে না। কারোর যদি কুম্ভ রাশিতে স্যাটার্ন বসে থাকে, মনে করুন যে 92 সালের শেষের দিক থেকে প্রায় 94 পর্যন্ত যাদের জন্ম হয়েছে, তাদের প্রায় কুম্ভ রাশিতে শনি, 95 শুরুর দিকেও আছে, কুম্ভ রাশিতে স্যাটার্ন রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যারা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন বা নাই করেন না কেন, আপনার বসের সাথে সম্পর্ক খুব বেটার রাখার চেষ্টা করবেন। মাথা ঝুঁকিয়ে চলুন, তাহলে দেখবেন অনেকের কাছে ভালো থাকবেন, অন্তত সমস্যা থেকে বেরিয়ে থাকবেন। আপনার মধ্যে যদি আপনি ঠিক বলছেন মানে আপনাকে বলতে হবে সেটা, এরকম কোনো কথা নেই। সবাই ঠিক ভুলটা বোঝে, কম বেশি তো বোঝে অবশ্যই, সুতরাং বেশি সত্যি কথা বলার দরকার নেই। জাস্ট নিজেকে শান্ত রাখুন, কেউ বিপদে পড়লে তাকে হেল্প করুন, আদারওয়াইজ সেখান থেকে বেরিয়ে যান। আর কাজের জায়গায় তো অবশ্যই চেষ্টা করবেন। চতুর্থ ঘর, চন্দ্রের ঘর থেকে 8th হাউসে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল এখানে নিচ থাকে, তো 4th হাউস থেকে এই মানে কালপুরুষের 4th হাউস, যেটা চন্দ্রের ঘর, যেটা আমাদের বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখে, তো সেই ঘরের থেকে অষ্টমে মঙ্গল অবস্থান করছে। তো বাড়িতে সুখ শান্তিটা বজায় রাখবেন। যদিও শুক্রও সেখানে অবস্থান করছে, শুক্র কিছুদিন বাদে 9th হাউসে ঢুকে গেলে একটু রিলিফ দেবে, বাট মঙ্গল, বারবার বলছি, মঙ্গলের কারোর প্রয়োজন হয় না, ও গন্ডগোল করে দেবে ঠিক, এবং গন্ডগোলটা গায়ে লাগবে। কারণ আগুন হচ্ছে এমন একটা জিনিস, আপনি -5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যান, কিন্তু যেখানে আগুন জ্বলছে সেখানে গিয়ে হাত দিন, আপনার হাত তো পুড়বেই। সব জায়গায় অ্যাক্টিভ আগুন, অগ্নিতত্ত্ব। সেই জন্যই বললাম, যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তারা দয়া করে পড়ে নেবেন, কাজে দেবে। আর একটা জিনিস শুধু বলে দিই, যারা হাইপার টেনশন করেন, যাদের মধ্যে নার্ভের প্রবলেম আছে, যাদের নার্ভ কম প্রেশারের প্রবলেম আছে,
তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন এই সময়টা কিন্তু তাদের ডিস্টার্ব করে দেবে। ভেহিকেল যারা ড্রাইভ করেন তারা সাবধানে থাকবেন, অর্থোপেডিক জায়গা থেকে সাবধানে থাকবেন। হ্যাঁ, মোটমাট নিজের মস্তিষ্ককে ব্যালেন্স রাখবেন, না হলে কিন্তু সমস্যা দেবে। আমি লগ্নভিত্তিক একটু বলে দিচ্ছি আপনাদের। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই যে লগ্নপতি এবং 8th হাউসের লর্ড, 8th হাউস সম্পর্কে আমিও বহুবার মানুষকে বৃশ্চিক লগ্ন মানে বৃশ্চিক রাশি সম্পর্কে বলি। এই যে রাশি কথাটা বললাম মানে কিন্তু ভাববেন না ওখানে কারো চন্দ্র আছে। নর্মালি ঘরটাকে রাশিই বলা হয়, যখন সেখানে লগ্ন উদিত হয় তো লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি মানে আমি তার 8th হাউস নিয়ে ইমিডিয়েট বলছি। তো 8th হাউসে এখানে অ্যাকচুয়ালি যখন অবস্থান করে, মানে যেহেতু মানে ফার্স্ট এবং 8th হাউসের লর্ড 11th হাউসে অবস্থান করছে, এটাকে খারাপ বলা যায় না। কিন্তু মাথায় রাখবেন আপনার মধ্যে অত্যন্ত উগ্রতা এবং অত্যন্ত অহমিকা বাড়িয়ে দেবে, অত্যন্ত ইগোসেন্ট্রিক অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেবে। কথাবার্তার প্রতি সংযত রাখবেন যথেষ্ট, না হলে কিন্তু সমস্যা করবে। কারণ মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি থাকে, সেই চতুর্থ দৃষ্টিটা মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে দেবে এবং সেখান থেকে কিন্তু আপনার রাহু বেরিয়ে আসবে, বাট আর কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে। বাট মঙ্গলের দৃষ্টি যতক্ষণ থাকবে মঙ্গল কিন্তু আপনার বাকের মধ্যে অত্যন্ত কটুতা এবং কর্কশতা এনে দেবে। এবং বারবার বলছি, যেহেতু ইগোসেন্ট্রিজম মানে ব্যাপারটা কি, মঙ্গলকে যেই ওই ঘরটা নিজের অ্যাম্বিয়েন্সে আনার চেষ্টা করবে, মঙ্গল সেখান থেকে একটা মাছ যেরকম জালে পড়লে যেরকম করে না, ছটপট ছটপট করে, বড় মাছ ধরুন পড়েছে, ঠিক সেরকম। বা মানে ও বেরোনোর চেষ্টা করবে, যত বেরোনোর চেষ্টা করবে, ওই ঘরটা তো স্যাটার্নের, ঘরটা তো অত্যন্ত বলি, ঘরটা ওকে চেপে রাখার চেষ্টা করবে। আর ও এই মুহূর্তে অত্যন্ত পাওয়ারফুল আছে, যাতে মঙ্গলের কিছুটা পাওয়ার কার্টেলমেন্ট হয়, সেই জন্য এই ঘরটা পরবর্তীকালে তৈরি করা রয়েছে। এই জন্য টিকা দেওয়া আছে, মহর্ষি বড়মীরের টিকা আছে এর উপরে। প্রচুরটা শক্তি কুম্ভ রাশি খেয়ে নেয়, তো শক্তি যখন খাবে তাকেও তো কিছুটা শক নিতে হবে। সেই কারণে বলছি ওই ঘরটা ডিস্টার্বড হবে, কিছুটা মানে ম্যালাফিক এফেক্ট দেবে কুম্ভ। কুম্ভ হচ্ছে সব থেকে স্পিরিচুয়ালিটির আধার ঘর। তো সেই ঘর যদি ম্যালাফিক এফেক্ট হয় কিছুদিনের জন্য হলেও, তো আমাদের মধ্যে বিভিন্ন রকম মেটেরিয়াল প্রকৃতি অত্যন্ত বাড়িয়ে দেবে। এবং যেহেতু আপনার 5th হাউস, আপনার 2nd হাউস এবং আপনার 6th হাউসে একসাথে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, তার চতুর্থ, সপ্তম, অষ্টম, সুতরাং আপনি নিজের মধ্যে সংযম রাখবেন, বাড়ির বয়স্ক মানুষদের প্রতি যত্ন নেবেন, কারোর সাথে তর্কে বিতর্কে যাবেন না, পিতার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, ইনসাবঅর্ডিনেশনে যাবেন না কখনো, কারণ আপনার 10th হাউসে এখনও শনি আছে, আপনাকে কাজের চাপে নুব্জ রাখবে। তার থেকে হঠাৎ করে আপনার ধৈর্যচ্যুতি ঘটার মতন কিছু ঘটেনি, কারণ আপনি গত 2-2.5 বছর ধরে এই প্রসেসে রয়েছেন। সুতরাং নতুন করে কিছু করবার চেষ্টা করবেন না, মানে কোনো হাল খোঁজার চেষ্টা করবেন না। নাম্বার 3 হচ্ছে রবি যখন লগ্নে ঢুকে যাবে, বুধ যখন লগ্নে ঢুকে যাবে, তখন আপনার মধ্যে আলাদা রকম পাওয়ার দেবে, শক্তি দেবে প্রচুর পরিমাণে। তো সেই শক্তিতে আপনি যাতে আরও বেশি বিঘ্নিত না হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার ব্যালেন্স যাতে, মস্তিষ্কের ব্যালেন্স যাতে নষ্ট না হয়, সেদিকেও নজর দেবেন। আমি বারবার বলছি, মঙ্গল আমাদের সিপিইউকে দেখে, সুতরাং বেসিক জায়গায় কিন্তু গন্ডগোল করে দেয়। ব্লাড প্রেশার যাদের সমস্যা রয়েছে, যাদের পেটের প্রবলেম রয়েছে, নিয়মিত বিভিন্ন রকম অ্যান্টাসিড খেতে হয়, তারা যদি কোনো সমস্যা দেখেন, লিভারের প্রবলেম আছে, তারা ডক্টর দেখিয়ে নেবেন। মঙ্গল কিন্তু শরীরের ডাইজেস্টিভ পার্ট, অর্থাৎ শরীরের সব থেকে গরম অংশ হচ্ছে পেট, সেই পেটকে মঙ্গল রিপ্রেজেন্ট করে, হজম করায় যেখানে, রবিও করে, মঙ্গলও করে সেখানে। এবং ভেহিকেল চালাবেন খুব সাবধানে, কারণ শুক্র আপনার দ্বাদশে গিয়ে এক্সল্টেড হবে, তার ফলে মঙ্গল তার দ্বাদশে থাকবে। বৃষ লগ্ন সম্পর্কে বলে দিই, বৃষ লগ্নের 7th এবং 12th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে আপনার 10th হাউসে গিয়ে বসেছে। আপনি কিন্তু কাজের জায়গায় যথেষ্ট সাবধানতা নেবেন, বিশেষত আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল কোনো সেক্টরে চাকরি করেন, কোনো ট্যাক্স রেভিনিউ সেক্টরে, কোনো ব্যাংকিং সেক্টরে, কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি সেক্টরে, তারা কিন্তু সাবধানে রাখবেন। 90 সালে বা সম্ভবত 90 সালেই হবে, কারণ বৃহস্পতি তখন কর্কট রাশিতে ছিল, মঙ্গল আমাদের বৃষ রাশিতে বকরি ছিল কোনো একটা 10 ইয়ারে। যাদের ছকে এরকম সিচুয়েশান রয়েছে,
আমি প্রিসাইজলি বলছি, তারা কিন্তু ভীষণ কন্ট্রোলড বিহেভিয়ার করবেন। বিহেভিয়ারের মধ্যে কিন্তু অসম্ভব রকম অ্যাভারেশন চলে আসতে পারে, ক্ষিপ্রতা, বাড়ির বয়স্কদের প্রতি এক ধরনের বিদ্রোহ ঘোষণা, এক ধরনের ইনসাবঅর্ডিনেশন, এই ধরনের সমস্যা করতে পারে। যাদের যেসব সন্তানদের যদি পিতা খারাপ দশায় থাকেন, তাহলে কিন্তু তাকে সাবধানে রাখবেন এই সময়টা, এবং চেষ্টা করবেন নিজেও সাবধানে থাকতে। স্পেশালি কাজের জায়গায় 9th হাউসে শনি আছে। শনি যখন ডেস্টিনিতে বসে থাকে, শনি কিন্তু আপনাকে ততটাই দেবে যতটা আপনি কর্মফল করে এসেছেন। বারবার বলছি, স্যাটার্ন হচ্ছে মানে একদম জাজ, সে কারোর প্রতি পক্ষপাত দুষ্ট নয়। আপনার যতটাই আপনি পাবেন, যতটা আপনি মেটেরিয়াল ভোগ করবার জন্য এসছেন। আমরা তো নর্মালি মেটেরিয়াল জায়গাকেই দেখি, তো মেটেরিয়াল ভোগ করতে যতটা আছেন ততটাই আপনি পাবেন, তার থেকে বেশি না কম না। রেস্টলেস হবেন না। ব্লাড সুগার, প্রস্টেট যাদের আছে তারা খেয়াল রাখবেন। কিডনিতে যাদের প্রবলেম আছে, যে কোনো রকম প্রবলেম, এবং গল ব্লাডারে, তারাও কিন্তু সাবধানে থাকবেন, গন্ডগোল করতে পারে। ভেহিকেল কিন্তু প্রত্যেকে সাবধানে চালাবেন, চড়ুন বা ড্রাইভ করুন, দুটো ক্ষেত্রেই। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মিথুন লগ্নের 6th হাউস এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, এবং সে আপনার এখন 9th হাউসে অবস্থান করবে। দেখুন, আমি মিথুন লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলেছি, যে মিথুন লগ্নের ডেট নেওয়ার ক্ষেত্রে সবসময় ধার, যদি একটা কনসিডারেবল অ্যামাউন্টের মধ্যে ধার হয়, অর্থাৎ আপনার যে আয় তার সাপেক্ষে ধারটা যদি একটা ব্যালেন্স থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু খুব বেশি রকম ধার, খুব বড় রকম সিকিউরিটি না থাকলে আপনারা কিন্তু কখনোই নেবেন না, কারণ ওটা চন্দ্রের নিচ স্থান, অর্থাৎ আপনার 2nd হাউস ওখানে এসে নিচ হয়ে যায়। তার ফলে কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল একটা ডোয়ার্থনেস তৈরি করতে পারে, তো সেটা থেকে নজর রাখবেন। এবং মঙ্গল যেহেতু 9th হাউসে রয়েছে, এই মুহূর্তে আপনার ডেস্টিনিতে বসে রয়েছে, এবং 11th হাউসেরও লর্ড। 11th হাউস এখানে মঙ্গলের মূল ত্রিকোণের ঘর, তার ফলে কাজের জায়গায় কিন্তু আপনার চাপ এবং সুনাম দুটোই বৃদ্ধি পাবে একসাথে। বিশেষ করে 4-5 দিন পর থেকে, যখন থেকে রাহুটাও শিফট হয়ে যাবে, মেষে চলে আসবে, আপনার দ্বাদশ ঘর সম্পূর্ণ ক্লিয়ার্ড হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি পূর্ণ এফেক্ট পাবেন মঙ্গলের, এবং আপনার মধ্যে স্ট্রেংথ দেবে, আপনার মধ্যে ভিগিয়ার দেবে। কিন্তু দ্বাদশে মঙ্গলের একটা দৃষ্টি থাকবে। দ্বাদশে মঙ্গলের দৃষ্টি কিন্তু মাথায় রাখবেন, যারা ম্যারিড হন তাদের কিন্তু রাতের দিকের গন্ডগোল করে, অর্থাৎ সূর্য ডোবার পরে তাদের পরিবারে অশান্তি, কলহ, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা কিন্তু তৈরি করে। এটা থেকে বিরত থাকবেন। যেই শুনছেন, যদি হাজব্যান্ড শোনেন তো তিনি চুপ করে যাবেন, যদি ওয়াইফ শোনেন তিনি চুপ করে যাবেন। একা একটা লোক দীর্ঘক্ষণ ধরে গন্ডগোল করতে পারে না, একান্ত তার যদি মস্তিষ্কে কোনো সমস্যা না থাকে, সে থেমে যাবে খানিকক্ষণ বাদে। তো সেটার সুফলটা নেবেন। নাম্বার 3 হচ্ছে শুক্রের পোস্টিং ইমিডিয়েট বেটার আছে। শুক্র আরেকটু এগিয়ে গেলে, মঙ্গলের সাথে মোটামুটি 10 ডিগ্রি ডিফারেন্স হয়ে গেলে, এবং রবিও যখন মেষ রাশিতে ঢুকে যাবে, আপনি কিন্তু মঙ্গলের পূর্ণ ফল পাওয়া শুরু করবেন, আপনাকে বেটার ফল দেবে। অর্থাৎ এখানে মঙ্গলের যে স্ট্রেংথটা বাড়বে, এই স্ট্রেংথটা আপনাকে স্ট্রেনদেন করবে এক কথায়, কারণ আপনার 3য় ঘরে মঙ্গলের দৃষ্টি আছে। 3য় ঘরে আপনাকে অনেক বেশি সাহস এবং ভিগিয়ার দেবে, আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেবে। বাট এখানে একটা সমস্যা রয়েছে, 4র্থ ঘরেও মঙ্গলের দৃষ্টি আছে, বুধের ঘর, বুধ মঙ্গলের ঘরে ঢুকবে। তো এই ফলে আপনার মধ্যে একটা রেস্টলেসনেস, অদ্ভুত রকমের সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে আমার মধ্যে কিছু নেই, এটা করলে বেটার হতো, ওটা করলে, অর্থাৎ আপনার ডিসিশন মেকিং ইনএবিলিটি তৈরি করবে, এবং গৃহশান্তি কিছুটা বিঘ্নিত করতে পারে। এখান থেকে সাবধানে থাকবেন। আমি বারবার বলেছি যে মানুষের যত সমস্যা হয়, তার সব থেকে বড় সমস্যা হচ্ছে জিহ্বার জন্য হয়। পৃথিবীর যে কোনো সমস্যা প্রথম মুখ থেকে সৃষ্টি হয়, তারপরে সেই সমস্যাটা স্প্রেড করে অন্যদিকে। সেটা একটা সামান্য দুটো মানুষের কথা কাটাকাটি থেকে পৃথিবীর এত বড় বড় মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ হয়েছে, সব কিছু ওখান থেকে শুরু হয়েছে। বাক সংযম, কারণ হচ্ছে কালপুরুষের 2য় এবং 7ম ঘর হচ্ছে শুক্র, যে শুক্র হচ্ছে কালপুরুষের মার্কেশ অ্যাকচুয়ালি, যে কালপুরুষের দ্বাদশ ঘরে গিয়ে তুঙ্গ হয়, এবং যে ষড়রিপুকারী ঘর। তো 2য় ঘর আমাদের বাককে নিয়ন্ত্রণ করে। আমি সেই জন্য সব সময় প্রত্যেকটা অনুষ্ঠানে অন্তত একবার হলেও দেখবেন এক কথা আমি বলি, এক কথা। সেই নিয়ে আমাকে বহু লোক বলে, আপনি এক কথা এতবার বলেন কেন? এক কথা এই জন্য বলি, কারণ কলিযুগে মানুষের মস্তিষ্কের
যে গ্রে ম্যাটারটা আমার যেরকম খুব কম আছে, আমি ধরে নিই যে আপনাদেরও হয়তো আমার মতন খুব একটা বেশি নেই। যাদের বেশি আছে তারা ওইটুকু অংশ বাদ দিয়ে শুনবেন। বাট দ্য ফ্যাক্ট হচ্ছে, দয়া করে শুনবেন, কারণ জিহোবা ভগবান সেই জন্য জড়ভরত রূপে এসেছিল, কোনো কথা বলেননি পুরো জন্মে। কলা অবতার ছিল, 6 কলার অবতার ছিলেন, কিন্তু তবুও তিনি বুঝিয়ে দিয়ে গেছেন মানুষকে কিভাবে থাকা উচিত। অ্যাকচুয়ালি একেবারে বাকরুদ্ধ হয়ে তো থাকার সম্ভাবনা নয়, কারণ তাহলে তো জিহোবা থাকার মানেই থাকে না। স্বাদ গ্রহণের জন্য দিয়েছে সেটিকে তার মেন পারপাস ইউজ করুন। স্বাদ গ্রহণের জন্য খান, আপনি উপাদেয় খাদ্য গ্রহণ করুন, শরীরের পক্ষে পুষ্টিকর খাদ্য খান, কথা কম বলবেন, কারণ ওটা মার্কেশ। আপনাকে কিন্তু কাল পুরুষও সহ্য করবে না। শুক্র নর্মাল মানে যখন গতিতে থাকে, তখন কিন্তু শুক্র খুব দ্রুত নবাংশ শিফট করে, খুব দ্রুত। 108টা নবাংশের মধ্যে শুক্র 3খানা নবাংশ এমন আছে যেই নবাংশে কিন্তু শুক্র অত্যন্ত নেগেটিভ ফল দেয়, অত্যন্ত নেগেটিভ ফল। মাত্র 3টে নবাংশ আছে, বাকি মোটামুটি 23 থেকে 24টার মতো এমন নবাংশ আছে যেখানে শুক্র একটু একটু দুর্বল থাকে। সেই সব জায়গায় দিয়ে যদি পড়ে যায় এবং তখন যদি আপনার বেস হরোস্কোপের সাথে কন্ট্রাস্ট এসে যায়, তাহলে কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। এবং মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাব কিন্তু শুক্রের, আবার 5th হাউসও শুক্র। তো সেই হিসাবে বাক সংযমটা অবশ্যই করবেন, কারণ দ্বাদশ ভাবে মঙ্গলের দৃষ্টি আছে, এবং শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, কর্কট লগ্নের রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি দশমপতি হচ্ছে মঙ্গল। সে আপনার 8th হাউসে বসে রয়েছে। 8th হাউসে বসে আপনার 2nd হাউস 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। আমি একটু আগেই বলেছি যে 8th হাউসে বসে থাকা মানেই যে সে খুব খারাপ ফল দেবে তা নয়, কারণ কালপুরুষের 8th হাউসটা তো অ্যাকচুয়ালি মঙ্গলকেই দেওয়া আছে, কিন্তু সেখানে অনুরাধা নক্ষত্র আছে। অনুরাধা নক্ষত্র কিন্তু মঙ্গলকে কিছুটা কন্ট্রোল রাখতে পারে, বা অলমোস্ট সব গ্রহকেই, রাহুকেতুকে ছেড়ে দিন, অলমোস্ট সব গ্রহকেই কিছুটা কন্ট্রোল রাখে। কারণ কন্ট্রোলে রাখার দরকার আছে, কারণ বৃশ্চিক একটু পিকিউলিয়ার টাইপ অফ রুম। কিন্তু এই মুহূর্তে যেটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে স্যাটার্নও আপনার 7th হাউস 8th হাউসের জাংচারে রয়েছে, এবং এরপরেও সে তো অ্যাকচুয়ালি 8th হাউসে যাবে না, সে 8th হাউসে গিয়ে আবার ফেরত আসবে 7th হাউসে। তার ফলে আপনি যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি থেকে খুব সাবধানে থাকবেন। স্নান করার সময় যদি একটু বয়সের বেশি হয়, তাহলে বসে বসে স্নান করবেন বেশি, বা ধরুন কোনো জায়গায় বসে আছেন সেখান থেকে উঠছেন, যাদের ভার্টিগো রিলেটেড প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, ছাদের কোণার দিকে যাচ্ছেন, খুব সাবধানে যাবেন। কতগুলো মিনিমাম সতর্কতা বজায় রাখবেন। ফায়ার এবং ইলেকট্রিসিটি থেকে সাবধানে থাকবেন। বাড়িতে কোনো কারণে পাওয়ার কাট হয়েছে, তো মোমবাতি বা এরকম কিছু জ্বালিয়েছেন, তো সাবধানে রাখবেন। আপনার জুরিসডিকশনের মধ্যে যতটুকু অংশ আছে সেখানে কিন্তু অবশ্যই এই জাতীয় জায়গা থেকে সাবধানে থাকবেন। যারা ভেহিকেল চড়েন এবং চড়ছেন, দুজনের ক্ষেত্রেই কিন্তু খুব সাবধান। আপনার দাঁড়িয়ে থাকা ভেহিকেলকেও কিন্তু এসে কেউ গণ্ডগোল করতে পারে। আপনি খুব তাজ্জব বনে যাবেন যে আমি তো সাইডেই দাঁড়িয়েছিলাম, তাও এসে মেরে দিল, এরকম ঘটনাও ঘটতে পারে। ফলে অ্যালার্ট থাকবে। সাইডে রয়েছেন মানে আপনার অন্য কেউ তো নিয়ন্ত্রণহীন অবস্থায় আপনার ওপরে গণ্ডগোল করে দিতে পারে, এটা খেয়াল রাখবেন একটুখানি। নাম্বার 2 হচ্ছে পরিবারে শান্তি বজায় রাখবেন। শুক্রের ঘরে মঙ্গলের দৃষ্টি আছে, বারবার বলেছি যে এটা কিন্তু কখনো বেটার নয়। এবং কালপুরুষের 2য় ঘর, ও নর্মালি মানুষকে দিয়ে কিছু উত্তেজক কথা এবং যাকে বলা যায় একটুখানি শ্লেষাত্মক কথা বলিয়ে দেবে, মানুষকে বলিয়ে দেবে, নর্মালি বলিয়ে দেবে, ওর টেন্ডেন্সি তাই। তো সেটা একটুখানি খেয়াল রাখবেন না বলার। আর যাদের আপার অ্যাবডোমিনাল পোর্শনে কোনো মেজর অর্গানে প্রবলেম আছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এবং যাদের পাইলস ফিশারের প্রবলেম আছে, কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারা যার যার ঔষধ বা যেরকম খান সেটা রাখবেন। শুক্র যতদিন না 10 ডিগ্রি ডিফারেন্স হচ্ছে মঙ্গলের থেকে, যাদের ব্লাড সুগার বা ক্রনিক ব্লাড সুগার আছে, তারা একটু খেয়াল রাখবেন। আর সন্তানদের প্রতি একটু নজর রাখবেন। বিশেষ করে সন্তানের বয়স যদি 12 বছরের অধিক হয়, তাহলে কিন্তু একটু বেশি নজর রাখবেন, কারণ স্কুল টুল খুলতে চলেছে, সবার নতুন সব কিছু স্টার্ট হবে। প্যানিকড বা অ্যাপ্রিহেন্টেড হওয়ার কিছু নেই, একটু অ্যালার্ট থাকা, একটু করলেই যথেষ্ট।
সিংহলগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, সিংহলগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং নবম ভাবের কারক অনেকটা বলেছি আপনাদের 7th হাউসে রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ইগোইজম বাড়িয়ে দেবে, কিন্তু ইগোইস্টিক নেচার বাড়িয়ে দেবে, কথাবার্তার মধ্যে অসম্ভব উগ্রতা বাড়িয়ে দেবে, কাজের জায়গায় আপনার উপরে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ বা অ্যাসাইনমেন্ট বা কোনো রকম কিছু আসতে পারে এবং আপনি সেটা দক্ষতার সাথে নির্বাহ করতে পারবেন, কারণ রবি আপনার চলে আসছে অলমোস্ট এখন 20 ডিগ্রি ক্রস করে গেছে এবং আর 3-4 দিন 5 দিন পরেই রবি মীন রাশির নবাংশে ঢুকে যাবে সম্ভবত 10 তারিখ থেকে। তো তারপর থেকেই আপনি আস্তে আস্তে ভালো ফল পেতে শুরু করবেন। বুধ তার আগেই আপনার শিফট করে যাচ্ছে, দ্বিতীয় এবং একাদশপতি বুধ আপনার 9th হাউসে থাকবে, রাজ্যকারী ফল দেবে, মঙ্গলও দেবে, সব জায়গা থেকে ফল দেবে, কিন্তু মঙ্গল আপনার মধ্যে ইগোইজম, অহংকার, মানুষকে বেফাস কথা বলা, এই ধরনের প্রবণতা তৈরি করবে। এই প্রবণতাগুলো থেকে সর্বদা বিরত থাকবে, বাক সংযমটা করুন। কথা আমি বলবো না, এর থেকে বেশি কোনো অবস্থায় বলবো না, তো বলবো না, এই ধারণায় আসুন। কারণ সিংহ লগ্নে রাজা নর্মালি কথা বেশি বলেন না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে রাজার একজন প্রোক্লামেটর থাকেন, সেটা তিনি হচ্ছেন বুধ। তার কাজ হচ্ছে সবসময় কথা বলা, কারণ তিনি প্রোক্লেম করেন, স্পোক্স পারসন তিনি, তো তার কাজ কথা বলা। সে রাজার নির্দেশেই বলে, কিন্তু অনেক বেশি বলে, সেটার প্রতি নজর রাখবেন যতটা সম্ভব। এবং শুক্র আপনাকে এখন পূর্ণ ফল দিচ্ছে, অ্যাসেন্ডেন্টে দৃষ্টি আছে, সুতরাং অনেক বেশি খুশি আমেজ এবং বেশ কিছু এক্সপেন্ডিচারও আপনাকে করাবে এবং কিছু ভোগ্যপণ্য কেনাবে, ফলে টাকা পয়সার দিকেও রাশ টানবেন। তবে কিছু প্রপার্টি যোগ আছে এই সময়, আপনার ইমুভেবল প্রপার্টি যদি ভালো দশায় থাকেন, তাহলে কিন্তু বৃহস্পতি অলমোস্ট মুভ করে যাচ্ছে আপনার 7th হাউস থেকে। 3টে প্ল্যানেটের একদম সম্পূর্ণ দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, ফলে আপনার মধ্যে কিন্তু অসম্ভব রকম জীবনী শক্তি দেবে। সেটা আপনার ব্লাড প্রেশারের দিকে ভালো নয়, আপনার অর্থোপেডিক জায়গায় ভালো নয়। আর একটা হচ্ছে যাদের ক্রনিক হার্টের সমস্যা আছে এবং লিভারের সমস্যা আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন। যানবাহন চালাবেন সাবধানে, প্রত্যেককে বলছি যানবাহনটা সাবধানে চালাবেন একটু। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, কন্যা লগ্নের ক্ষেত্রে 3rd এবং 8th হাউসের লর্ড মঙ্গল, সে আপনার 6th হাউসে বসে রয়েছে। আপনি হয়তো নর্মালি ভাবতে পারেন উপচয় স্থানে যেতে চলেছে, তো বেটার, একটু তো বেটার অবশ্যই ফল দেবে, কিন্তু আমি বারবার বলছি এই ঘরের একটা অদ্ভুত রকম প্রবলেম আছে যেটা মঙ্গলকে ফেস করতে হয়। মানে আপনি হয়তো এমন একটা জায়গায় রয়েছেন যেটা খুব কমফোর্টেবল, মানে যেখানে আপনি অনেক কিছু পেতে পারেন, কিন্তু গেলেন সেখানে টেম্পারেচার খুব হাই, কারেন্ট নেই, তো তার ফলে আপনার মধ্যে ছটফটানি বেড়ে যাবে। আপনার প্রকৃতির বিরুদ্ধে একটা এনভায়রনমেন্ট সেখানে দিচ্ছে, সেটাই মঙ্গলের রেস্টলেসনেস হওয়ার কারণ। আর মঙ্গল হচ্ছে অসম্ভব রেস্টলেস হয়ে যায়। বুধও হয়, কিন্তু বুধ যদি ভালো গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু বুধ কন্ট্রোলড থাকে। বুধ তো টাইনি প্ল্যানেট, তো বাচ্চারা যেরকম মায়ের সাথে থাকলে বাচ্চারা কিন্তু কন্ট্রোল থাকে, কিন্তু মঙ্গলের মধ্যে সেটা নয়। মঙ্গল রেস্টলেস মানে মঙ্গলকে কেউ থামাতে পারবে না। জুপিটার কিছুটা পারে, কিন্তু বাকিদের মধ্যে সে ক্ষমতাই নেই। কোনো কারণে রাহু যুক্ত বা দৃষ্ট হয়ে গেলে, রাহু কেতু ট্রাইনের মধ্যে চলে আসলে, বোঝার চেষ্টা করুন, কেতু ট্রাইনের মধ্যে চলে আসছে কিন্তু মঙ্গল পরবর্তী প্রায় 37-38 দিন কেতু ট্রাইনের মধ্যে থাকবে। কেতু থেকে সোজা দিক থেকে গেলে 9, উল্টো দিক থেকে গেলে 5 নম্বর ঘরে থাকবে, তো সেটা কিন্তু খুব বেটার নয়। এবং মঙ্গলের ঘর থেকেই সে বেরোচ্ছে, বিশাখা নক্ষত্রেই রয়েছে, তো সেদিক থেকে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের প্রতি অতিরিক্ত কনফিডেন্ট না হয়ে যাওয়া, কারণ আপনার অ্যাসেন্ডেন্টও মঙ্গলের দৃষ্টি আছে, দ্বাদশের দৃষ্টি আছে, তার ফলে অল্টারকেশনে যাবেন না। যে কোনো রকম যারা ব্যবসা করেন, তারা বিভিন্ন যাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন, ব্যাংক হতে পারে, কোনো নর্মাল ব্যক্তি হতে পারে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। চাকুরিজীবী মানুষরা তাদের বসের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, বাড়িতে শান্তি বজায় রাখবেন। জুপিটার কিছুটা যাওয়ার পরে 3 ডিগ্রি ক্রস করার পর থেকে আপনাদের আস্তে আস্তে অনেকটা বেটার ফল দেবে, এবং শনিও আস্তে আস্তে ঢুকবে 6 নম্বর ঘরে নিজের মূল ত্রিকোণে, তো আপনাকে কিছুটা বেটার ফল কিন্তু প্রোভাইড করবে। বাট রাহু কেতুর অবস্থান যেহেতু মঙ্গল শুক্রের অ্যাক্সিসে থাকবে, তার ফলে সেখান থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। আপনার 9th হাউসে যদি কোনো কারণে বৃহস্পতি বা শুক্রের মতন কোনো প্ল্যানেট থাকে বা বকরি অবস্থায় থাকে, তাহলে কিন্তু সাবধানে থাকবেন, স্পেশালি ব্লাড সুগার এবং লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম থেকে। যারা প্রেগনেন্ট আছেন এবং অ্যাডভান্স স্টেজে আছেন, তারা কিন্তু প্রত্যেকটা ডক্টরের নির্দেশ মেনে তারপরে চলবেন, কোনো রকমভাবে অবহেলা করবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে কিন্তু।
অ্যাজ এ হোল সবাই টেম্পারমেন্টটা বজায় রাখে। মঙ্গল যেটা প্রথম করে সেটা হচ্ছে আপনার টেম্পারমেন্ট লুজ করিয়ে আপনাকে দিয়ে এমন কিছু কথাবার্তা বা কাজ করিয়ে দেবে উইচ আর ডিফার্মেটিভ, এবং যেটা খুব অবজেকশনেবল একটা জায়গা তৈরি করবে মানুষের মধ্যে। তো সেটা থেকে একটু বিরত থাকবেন আর কি, যতটা সম্ভব। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, তুলা লগ্নের ক্ষেত্রে মার্কেশ হচ্ছে মঙ্গল, তো সে মঙ্গল 5th হাউসে যাচ্ছে। সন্তানদের দিকে কিন্তু অসম্ভব দৃষ্টি দেবেন, যে কোনো বয়সের সন্তানদের দিকে দৃষ্টি দেবেন। যদিও শুক্রও সেখানে রয়েছে আপনার লগ্নপতি, কিন্তু সে তো থাকবে 27 তারিখ পর্যন্ত, মঙ্গল তারপরেও প্রায় 20-21 দিন সেখানে বসে থাকবে। তো একটু সন্তানদের ওয়েলবিং, তাদের চলাফেরা, অন্তত যারা খুব বড় না হয়ে গেছে তাদের প্রতি দৃষ্টি দেবেন। এবং বাড়িতেও যেহেতু আপনার লগ্নের দ্বাদশে এবং একাদশে এবং আপনার অ্যাসেন্ডেন্টের 9th হাউসে সেটাও শুক্রের ঘর, অ্যাসেন্ডেন্টের 8th হাউসে সেটাও শুক্রের ঘর, সেখানেও মঙ্গলের দৃষ্টি আছে থাকবে। ফলে বাড়ির পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবার চেষ্টা করবেন। ওয়াইফের সাথে কোনোভাবে কোনো রকম কনফ্রন্টেশনে যাবেন না, আমি এটা পুরুষদের ক্ষেত্রে বলছি। আর মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি আপনার হাজব্যান্ডের কোনো ল্যাকিউনা এরকম থাকে যে তিনি অত্যন্ত ক্রোধী বা অত্যন্ত ওভার রিয়্যাক্ট করে অভ্যস্ত, তাহলে আপনারা শান্ত থাকবেন। যে কোনো একজন শান্ত থাকলে গণ্ডগোলটা হবে না, থেমে যাবে। যারা বিভিন্ন ফায়ার, ইলেকট্রিসিটি বা হেভি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি করেন, তারা কিন্তু খুব সাবধানে কাজকর্ম করবেন। অত্যন্ত এক্সপিরিয়েন্স বলে খুব গাফিলতি করে, অত্যন্ত একটা অহংকার দেখিয়ে ও তো কোনো ব্যাপার নয়, বা হাতের কাজ, এভাবে করবেন না। যারা কার মেকানিকের কাজ করেন, গাড়ির তলায় ঢুকে কাজ করতে হয়, তারা কিন্তু খুব সাবধানে কাজ করবেন। গাড়ি যাতে প্রপারলি ব্যালেন্সড আছে, তখনই আপনি গাড়ির নিচে যাবেন। অর্থাৎ ছোট ছোট কিছু জিনিস কিন্তু সেটা মেনটেন করবেন। যারা বিভিন্ন মাইন্সে কাজ করেন, খনির মধ্যে যাদের অনেকটা মাটির তলায় গিয়ে ডিপে কাজ করতে হয়, ডিপ ডাউন যেতে হয় যাদের, তারা কিন্তু সাবধানে থাকবেন, মানে অ্যালার্ট থাকবেন যতটা সম্ভব। কোনো রকম প্রিকশনারি মেজার যতটা থাকে নিয়ে তারপরে কাজ করবেন। যারা বিভিন্ন সিকিউরিটি ফোর্সেসের হয়ে কাজ করেন, আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্সে সাহায্য করছেন, তারাও কিন্তু খুব অ্যালার্টলি কাজ করবেন যতটা সম্ভব। সাবধান থাকবেন, কারোর অ্যাপ্রিহেনশনের প্রয়োজন নেই, সাবধান। কারণ তারা হেভি ভেহিকেল চালায়, হেভি ভেহিকেল থেকে কিন্তু গন্ডগোল আসতে পারে, তো একটু সাবধান থাকবেন তারা। আর নর্মাল মানুষ যারা বিভিন্ন ট্রেকিং বা এই সমস্ত করে, এখন গরমকাল আছে, বহু লোক ঘুরতে যাচ্ছে, করোনা বিধিনিষেধ অনেকটা শিথিল হয়েছে, তো সেই হিসেবে খুব সাবধান। বিভিন্ন লোক আছে বাইকে করে চলে যাচ্ছে, তাদের আমি বারণ করব না, আমি বারণ করার কোনো লোক নই, কিন্তু আমি বলবো বয়স বৃদ্ধির সাথে সাথে যদি মানুষের ম্যাচুরিটি না আসে, তাহলে সেটা কিন্তু বিকৃতির লক্ষণ অ্যাকচুয়ালি, এটা মাথায় রাখবেন। মানে মোটর সাইকেল করে যদি লাদাখ ঘুরতে যাওয়া যেত, একটা 25-26 বছরের ছেলে তবু যেতে পারে, একটা মেয়ে যেতে পারে, কিন্তু কারণ তার একটা রোম্যান্টিসিজম আছে। কিন্তু আমি দেখেছি অনেক 55-60 বছরের মানুষও যায়, তো তারা যাওয়াটা উচিত নয় তাদের। এটা আমার সাজেশন বলতে পারেন, তাদের থেকে বয়সে আমি ছোট, তাও বলছি করবেন না এটা। কারণ মঙ্গলের একটা ব্যাপার আছে, মঙ্গলের না অ্যাক্টিভেশন ফেজটা 42 বছর পর্যন্ত, তারপর মঙ্গল ব্যালেন্সড হয়ে যায়। 42 বছরের পরে যদি কারণ মঙ্গলের অ্যাবারেশন থাকে, সেটা কিন্তু বিকৃতির লক্ষণ, তাদের নার্ভের সমস্যা আছে। এবং স্যাটার্ন যদি তাদের পাওয়ারফুল না থাকে, বা সামহাও তাদের যদি পাওয়ার না করা যায়, তাদের মধ্যে কিন্তু অ্যাবারেশন আসবেই। তো চেষ্টা করবেন এগুলো না, অতিরিক্ত দুঃসাহসিক কাজ করার দরকার নেই, খুব প্রয়োজন না থাকলে দরকার নেই, এই সময়টা তো অবশ্যই নেই। এটা কিন্তু এক্সক্লুসিভলি তুলা লগ্নের ক্ষেত্রে বলছি। তুলা মানে ব্যালেন্স, পরিষ্কার ভাষায় কালপুরুষের মাঝামাঝি ঘর এটা। তো নিজেদের লাইফটাকেও ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, ইমব্যালেন্সের প্রতি যাবেন না, তাহলে সমস্যা দেবে। যাদের সুগারের প্রবলেম আছে, যাদের প্রস্টেটে প্রবলেম আছে, যাদের অর্থোপেডিক বিশেষত পা পোর্শনে এবং সার্ভাইকাল ঘাড় পোর্শনে এইখানে বা রাইট শোল্ডারে গন্ডগোল আছে, হিউমেরাস এবং হাতের জাংচারে যাদের ফ্রোজেন শোল্ডার বা জাতীয় ব্যথা হয়, তারা একটু সাবধানে থাকবেন, ডক্টর দেখিয়ে নেবেন নিয়মিত। ব্লাড প্রেশার যেন রাতের বেলা না বাড়ে সেটা খেয়াল রাখবেন, যদি বাড়ে অবশ্যই তার প্রিকশনারি মেজার কিন্তু নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না, ভেহিকেল চালাবেন সাবধানে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই,
আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং 6th হাউসের লর্ড আপনার 4th হাউসে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, মঙ্গল এবং শুক্র কিন্তু একে অপরের ষড়অষ্টকে অবস্থান করে। তো এরা যে অ্যাকচুয়ালি রিপুকারক এবং অসম্ভব কনফ্রন্টেশন এবং হিডেন এনার্জির ঘর, সেটা এখান থেকে বোঝা যায়। এই তুলার শুক্র থেকে বৃষের শুক্র পর্যন্ত 8th হাউস। তো 8th হাউস আমাদের সাডেন গেইন দেয়, 8th হাউস আমাদের হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি দেয়, 8th হাউস আমাদের অসম্ভব ফোর্স দেয়, অসম্ভব স্পিরিচুয়াল গেইন দেয়। তো অনেক রকম আমি দেখেছি যারা বিভিন্ন তন্ত্র সাধনা, এরকম বেশ কিছু মানুষের সাথে আমার পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছে, যারা অ্যাকচুয়ালি এই সমস্ত কাজ করেন। তো বাদবাকিদের সম্পর্কে আমি কি দৃষ্টিভঙ্গি রাখি সেটা আমার এই বক্তব্যের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব কম তন্ত্র সাধনা করেন যেসব মানুষ অ্যাকচুয়ালি আর কি আছেন। আবার বহু মানুষ আছেন একদম হয়তো আপনার পাশেই থাকেন, কিন্তু তিনি নিজেকে খুব সাবমিসিভ করে রেখেছেন, কারণ তিনি জানেন এর অ্যাপ্লিকেশনটা খুব গোপনীয়ভাবে এবং খুব নিয়ন্ত্রিতভাবে করা দরকার। রোজ রোজ এটা করা যায় না, আমি আগেও অনেকবার বলেছিলাম, রোজ রোজ করা যায় না। 7 years এজ থেকে আমি এই প্রসেসের মধ্যে রয়েছি। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, যে কোনো পণ্ডিত তার যদি সঠিক টিকা সহকারে আসতে পারেন, আমি তার সাথে তর্কেও যেতে রাজি আছি। করা যায় না। যে কোনো শক্তির ব্যবহার কোনোদিন রোজ করতে নেই। পরমাণু বোমা আজ অবধি এত দেশ এত বানিয়েছে, ফাটিয়েছে কটা? ফাটায়নি, কারণ ওটা আমাদের বর্তমানে ব্রহ্মাস্ত্রের মতো। তো সেটাকে ইউজ করা যাবে না, ইউজ করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে বহুবার ধ্বংস করা যাবে পৃথিবীকে। এত পরমাণু বোমা, এত লেথাল অস্ত্র মানুষকে মারার মানুষই তৈরি করে রেখেছে আর কি। সেটা রোজ ব্যবহার করা যায় না, এটা অসম্ভব পাওয়ার এবং কিছুটা রাজসিক এবং কিছুটা তামসিক গুণ। এই পাওয়ারকে রোজ ইউজ করতে নেই, তাহলে ভয়ানক ক্ষতি হয়। যিনি করছেন ইমপ্লিমেন্টের তারও ক্ষতি হয়, যার উপর ইমপ্লিমেন্টেড হচ্ছে তারও ক্ষতি হয়। আমি কারণটা এই কারণে বললাম, 8th হাউস আমাদের অসম্ভব রকম হিডেন নলেজ দেয়, যে নলেজটা আমাদের ক্ষেত্রে অনেক সকারাত্মকভাবে আমরা প্রয়োগ করতে পারি যদি সেটাকে আমরা প্রয়োগ করতে চাই। তো সেই জায়গাটা আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন। 4th হাউসে মঙ্গল যাচ্ছে, 4th হাউসে মঙ্গল কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির একেবারে গন্ডগোল করে দেবে যতটা সম্ভব করা যায়। কারণ আপনার 10th হাউস নর্মালি আমি দেখেছি বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করে, কারণ দশম ঘর রবির ঘর। রবি মানে ফিন্যান্স, রবি মানে অর্থ, রবি মানে যশ। কলিযুগের যশ আসবে আপনার অর্থ থেকে, কলিযুগের যশ আপনার শিক্ষা থেকে আসবে না, এডুকেশন থেকে আসবে না। আমি যদি এখনই র্যান্ডামলি আপনাদের বলি যে গত বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছে যে কজন, তাদের নাম বলুন, হয়তো 5% লোক বলতে পারবেন। জানেনই না লোকে, কোন দেশ থেকে পেয়েছেন তাও জানেন না, হয়তো সেই মুহূর্তে জানতেন, পরে ভুলে গেছেন। কিন্তু আমি যদি বলি যে আমাদের দেশের 5টা শিল্পপতির নাম বলুন যারা খুব বড় অর্থশালী, বিত্তশালী, খুব সাধারণ মানুষও বলে দেবে, যে নেভার ওয়েন্ট টু এনি স্কুল, সেও বলে দেবে। কেন হয়? কারণ কলিযুগে ওটাই মেন সোর্স। কলিযুগে একমাত্র পায়ের ওপরে বৃষ দাঁড়িয়ে রয়েছে। তো আপনি মানুষের ভালোর জন্য করবেন, আপনাকে বলবে লোভী লোক, এ লোক মুখোশ পরে বসে আছে, লোভের জন্য বলছে। আমি নিজে শুনেছি এ কথা, শুনেই বলছি, তার জন্য কোনো অনুতাপ নেই, কারণ সে তো তার কারো কথা অনুসারে কাজ বলছে। আমার কোনো অনুতাপ নেই, আমি তো কন্ট্রোলার হওয়ার চেষ্টা করছি না কখনো, যারা করছেন তাদের সমস্যা। আমাদের ছোটোবেলা থেকে গুরুমন্ত্র আছে, আমরা কখনো কন্ট্রোলার হই না কোনো ম্যাটারে। হওয়া সম্ভব নয় তো কেন হতে যাব, যেটা আমার দ্বারা সম্ভব নয়, কারোর দ্বারাই সম্ভব নয়। তো সেই হিসাবে মানুষের প্রচুর গঞ্জনা ব্যঞ্জনা শুনতে হয়। আমি তো যেচে কাউকে একটা কথা বললাম, সেই মানুষ ভাববে ও কোনো স্বার্থ আছে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। কে মানুষ নিজের পিতামাতাকেই যেচে করে না এখন, আমি কোথাকার কোন লোক আমাকে বলছে, এই জিনিস আমাকে শুনতে হয়েছে। সেজন্য এখন আমি বলা অত্যন্ত কমিয়ে দিয়েছি। কিছু সিলেক্টিভ মানুষ ছাড়া আমি কাউকে কিছু বলি না এখন আর। বললে খুব ডিফামেটিভ কথা শুনতে হয় বা আচরণ শুনতে হয়। আর তাও আমি যাদের ক্ষেত্রে খুব সমস্যা আছে তাদের আমি বলি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অধিকাংশ মানুষই সেটা ইগনোর করে। এটার ক্ষেত্রে আমার আর হাত নেই, কারণ সেটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তো বৃশ্চিকের ক্ষেত্রে মাথায় রাখবেন, 4th হাউসে যখন মঙ্গল থাকবে, মঙ্গল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে প্রচণ্ডভাবে ড্যামেজ করে। কারণ মঙ্গল 4th হাউসে কখনো শান্তি দেয় না, রাজা কখনো শান্তিতে ঘুমোতে পারে না,
সেই জন্য রাজার 4th হাউস, সিংহ থেকে 4th হাউস রাজা মানে মঙ্গলের ঘর দেওয়া রয়েছে। রাজা সব থেকে কম সময় ঘুমায়, প্রচণ্ড অ্যালার্ট থাকে, সামান্যতম শব্দ হলে তার ঘুম ভেঙে যাবে। হয়তো সে শুয়ে রয়েছে চুপ করে, লোকে ভাবছে সে হয়তো ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে কিন্তু ঘুমিয়ে নি। 10 ঘন্টা শুয়ে থাকলে সে 5 ঘন্টা ঘুমিয়েছে বা 4 ঘন্টা অ্যাকচুয়াল ঘুমিয়েছে, বাকিটা তার সিউডো স্লিপ, ঘুমাচ্ছে না। তো সেই হিসাবে বলছি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করে। বৃশ্চিক লগ্নের আমি বছরের শুরুতে আপনাদের বলেছিলাম যে এবছরে যতগুলো প্ল্যানেটারি পজিশন মানে যারা অ্যাসেন্ডেন্ট ধরে করেন তাদের মধ্যে বৃশ্চিকের অবস্থান কম্পারেটিভলি বেটার, কারণ অনেকগুলো প্ল্যানেট অন্তত বছরের প্রায় শেষ দিক পর্যন্ত বেটার থাকবে। তারপরে শনি পার্মানেন্টলি ঢুকে যাবে সামনের বছর থেকে, বৃহস্পতি সামনের বছরে বেরিয়ে যাবে, তো তখন কিছু সমস্যা দেবে। কিন্তু এই বছর কিন্তু বেটার আছে, কিন্তু এই মঙ্গলের পোস্টিং কিন্তু আপনাকে একটু সমস্যা দেবে, কারণ লগ্নপতি আছে নিজে, এবং প্রাথমিক যে নবাংশটা সে ক্রস করবে সেই নবাংশটা কিন্তু সে তুলার নবাংশ ক্রস করবে প্রথম মোটামুটি 5 দিন ধরে। একটু সাবধানে থাকবেন, কথাবার্তা, বাড়িতে পিস ট্র্যাঙ্কুইলিটি, মায়ের সাথে সম্পর্ক, মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক, শাশুড়ি মার সাথে সম্পর্ক কিন্তু ভালোভাবে বজায় রাখবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধানতা নেবেন। বাড়িতে যারা ওপরের দিকে থাকেন অর্থাৎ টপ ফ্লোরে বা এরকম কিছু ছাদের ঘরে শোয়া অনেকে অভ্যাস আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন। যদি সেই এলাকা কিছুটা উপদ্রুত হয়, মানে ইনফেস্টেড উইথ ক্রিমিনালস বা এরকম কিছু হয়, চুরি ডাকাতির সম্ভাবনা আছে সোজা ভাষায় যেসব জায়গায়, তারা খুব সাবধানে থাকবেন। শোয়ার দরকার নেই সেরকম জায়গায়, বা কোনোভাবে বাজ পড়ার সম্ভাবনা আছে, যেটা খুব হেভি থান্ডারস্টর্ম, মানে হাওয়া বাতাস যেটাই হোক, খুব গভীর বাজ পড়তে পারে, সেটাতে আপনার ক্ষতি হতে পারে। 3 নম্বর হচ্ছে মাথাকে খুব ঠান্ডা রাখবেন, এবং কর্মের জায়গায় বারবার বলছি যে ফিন্যান্সে যাদের মানে রবি যেহেতু ফিন্যান্সকে নির্দেশ করে, যে প্রশ্ন থেকে একটু ডিভিয়েট করে গেছিলাম, তো এদের আমি বহু জায়গায় দেখেছি বিভিন্ন রেভিনিউ ট্যাক্সেশন সেক্টর, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি, ব্যাংক সেক্টর, ব্যাংকের রিকভারি ইউনিট, যেখান থেকে পয়সা আনা যায়, অ্যাকচুয়ালি রেভিনিউটাকে আদায় করা যায়, সেটা সরকারি বেসরকারি যেরকম সেরকম জায়গায় কাজ করে। বিভিন্ন বেসরকারি কোম্পানির এরা অ্যাডমিনে থাকে, ফিন্যান্সে কাজ করে, তো সেইখানে বৃহস্পতির দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, জুপিটারেরও আছে, শুক্রেরও আছে, কিন্তু আমি এখানে যেহেতু মঙ্গলের কথা নিয়ে বলছি আর কি, তো মঙ্গলের দৃষ্টি আছে, মঙ্গল এই জায়গাটাকে বেশি উত্তেজিত করে দেবে, তো আপনার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিসের প্রবণতা বেড়ে যাবে। এনিহাও আমাকে আদায় করতে হবে, হঠাৎ করে আপনি নিজের ওপরে নিজে প্রেশার নিয়ে নেবেন। এটা থেকে একটা সামঞ্জস্যপূর্ণ কাজ করবেন যতটা আপনার উপর ডেপিউট করা হয়েছে। আর বুধের ঘরেও দৃষ্টি আছে, ফলে লাভ্যাংশের জায়গাও বেটার দেবে, বাট মঙ্গল যতক্ষণ লাভ্যাংশের ক্ষেত্রে দৃষ্টি দেবে, বিশেষ করে বুধের জায়গা, তো সেটা কিন্তু হঠকারিতাকেও নির্দেশ করে। তো এমন কোনো জায়গায় ইনভেস্ট করে দেবেন না যেটা লং রানে আপনাকে ইফেক্ট দিতে পারে, সেটা থেকেও সাবধানে থাকবেন। ব্লাড প্রেশার নিয়ে খুব সাবধানে থাকবেন, এবং অস্থি সংক্রান্ত জায়গায় যাতে কোনো সমস্যা না আসে, যাদের রিউমেটয়েডের প্রবলেম আছে তারাও সাবধানে থাকবেন। এবং এটা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রেও বলছি, যাদের রিউমেটয়েডের প্রবলেম আছে, আমি ছেড়ে এসেছিলাম, তারাও কিন্তু সাবধানে থাকবেন অ্যাজ এ হোল। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, ধনু লগ্নের 5th হাউস এবং আপনার 12th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে আপনার 3rd হাউসে রয়েছে। তো 12th হাউস থেকে 3rd হাউস হচ্ছে 4th হাউস অ্যাকচুয়ালি। তো এখানেও কিন্তু আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে কিছুটা নষ্ট করবে, কিন্তু এই নষ্টটা কিভাবে করবে, আপনি অনেক বেশি কর্মোদ্যোগী হয়ে যাবেন, অনেক বেশি কর্মক্ষম হওয়ার চেষ্টা করবেন, এবং সেই কর্মক্ষম অবস্থাটা আপনাকে আপনার পিসটাকে নষ্ট করবে। বাট এই পিসের নষ্ট হওয়াটা আপনি খুব একটা রিয়েলাইজ করতে পারবেন না, কারণ জুপিটার আপনার 4th হাউসে ঢুকে 10th হাউসে দৃষ্টি দেবে, তা আপনি এটাকে রিয়েলাইজ করতে পারবেন না। রবি বুধ আপনার 5th হাউসে ঢুকে যাবে, ফলে আপনাকে কিন্তু যে গেইনটা দেবে, আপনার কনসেন্ট্রেশনটা গেইনের প্রতি চলে যাবে। শুক্র অলরেডি ঢুকে গেছে, এবং আপনার 2nd হাউস অনেকটা মানে যাকে বলা যায় যে অনেকটা ফাঁকা হয়েছে। শনি একদম শেষের দিকে চলে গেছে, 28 ডিগ্রি কাছাকাছি চলে গেছে, ক্রস করবে। তো সেই হিসেবে আপনি অনেকটা বেটার ফল পাবেন, বাট টেম্পারমেন্ট বজায় রাখবেন। আপনার 9th হাউসে দৃষ্টি আছে, পিতার স্বাস্থ্যের দিকে নজরটা দেবেন যতটা সম্ভব, এবং পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কাজের জায়গায় প্রেশার বাড়বে,
যারা বিভিন্ন এজেন্সির কাজ করেন, ট্যাক্স কনসালটেন্টের কাজ করেন, বিভিন্ন রকম তাদের উপরে কিন্তু একটা প্রেশার আসবে পরিষ্কারভাবে। সেই প্রেশারটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করবেন, যাতে সেটাতে ব্যালেন্স অফ স্টিং না হয়, কারণ অনেক নতুন নতুন সেক্টর এসছে, সেগুলো সম্পর্কে ইকুইপড হতে হবে। যারা ল প্র্যাকটিস করেন, স্পেসিক্যালি ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন যারা, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, হ্যাঁ, যতটা সম্ভব প্রপার ফ্যাক্ট ফাইন্ডিংস করেই তারপরে কাজ করবেন। আমি যেহেতু এই উইংয়ের লোক, সেই কারণে বলছি, অযথা গণ্ডগোলের মধ্যে জড়াবেন না, বা যদি বুঝতে পারেন এখান থেকে কোনো আপনার প্রবলেম আসতে পারে, তাহলে সেটাতে না যাওয়াই ভালো। এর বেশি আর কিছু বলবো না। নাম্বার 5 হচ্ছে যারা বিভিন্ন এভিয়েশন দপ্তরে চাকরি করেন, অর্থাৎ যে কোনো রকম, সেটা সিভিল হতে পারে, সেটা একদম ফোর্স হতে পারে, তারা খুব সাবধানে, বিশেষ করে যারা ক্রিউ মেম্বার, পাইলট, বিশেষ করে পাইলট যিনি চালান, তারা খুব সাবধানে চালাবেন। মানে আমি জানি না কজন শুনবেন জীবন, কারণ খুব অল্প সংখ্যক লোকই তো শোনেন, কিন্তু যদি কারোর পরিচিতি থাকে, তারা যদি মেসেজটা পাস করে দিতে পারেন তাহলে বেটার হয় যতটা। যারা খুব হেভি বাস চালান, মনে করুন 6 গিয়ারের এরকম বাস চালান, বা হেভি ট্রাক চালান, অনেক দূর থেকে দূর পর্যন্ত হেভি মাল পরিবহন করেন, তারাও খুব সাবধানে চালাবেন। ডাম্পার চালান যারা বড় বড়, হ্যাঁ, হিউজ পরিমাণ ট্রেলার চালাচ্ছেন, যারা কাঠ বা এই জাতীয় বড় কোনো লোহার রড এগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন, তারাও কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবেন। মোটমাট এই সময়টা তারা যথেষ্ট প্রিকশনারি মেজার নেবেন এই জায়গায়, কারণ আপনার মধ্যে প্রচণ্ড স্ট্রেংথ বাড়িয়ে দেবে, ভিগিয়ার বাড়িয়ে দেবে, লড়াই করবার পোটেনশিয়াল বাড়িয়ে দেবে, কিন্তু তার সাথে কিছুটা অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটিও আছে, সেটাও মাথায় রেখে চলবে। কেতুর পোস্টিং, কেতু মঙ্গলের সাথে একটা ট্রাইনে যুক্ত হয়ে যাবে, তার ফলে আপনার কিছু কিন্তু হিডেন কিছু শত্রু হতে পারে, যাকে আপনি আইডেন্টিফাই করলেও চেষ্টা করবেন তার প্রতি সাবমিসিভ থাকা, কারণ আপনাকে কিছু করতে পারবে না। যখন 4th হাউসে জুপিটার ঢুকে গেলে আপনাকে অটোমেটিক্যালি ও সাবডিউট করে দেবে। শুক্রও ঢুকবে, শুক্র সেখানে ঢুকে এক্সল্টেড হবে। আপনার ক্ষেত্রে কিচ্ছু সমস্যা নেই, আপনি শুধু সাবধানে থাকুন এবং সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যতটা সম্ভব, কারণ আপনার পঞ্চম ঘরে রাহু আসছে এবং সেটা মঙ্গলের মূল ত্রিকোণের ঘর, মানে সন্তানদের প্রতি প্রিকশনারি মেজার নেবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, 4th হাউস এবং 11th হাউসের লর্ড, সে কিন্তু আপনার 2nd হাউসে যাচ্ছে। বাক সংযম করবেন, কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনের পর্যায়ে পড়বেন না, বসের সাথে কোনো রকম গণ্ডগোলে যাবেন না, একদম স্পেসিফিক বলছি। কোনো গণ্ডগোলে গেলে কিন্তু আপনার এগেনস্টে চার্জ ফ্রেমড হয়ে যাবে এবং সেটা আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে দেবে। আপনার অ্যাসেন্ডেন্টের উপরে স্যাটার্ন আছে, স্যাটার্ন কিন্তু এখনও বেরোবে না, মাত্র 1 ডিগ্রি বেরিয়ে সে আবার চলে আসবে, 2 মাসের জন্য বেরোবে, আবার চলে আসবে, এবং অল ওভার সামনের বছর জানুয়ারি মাসে 16 তারিখ পর্যন্ত স্যাটার্ন এখানে বসে থাকবে। আপনি কোনোভাবে, আপনার 10th হাউস যেহেতু এফেক্টেড আছে স্যাটার্ন দ্বারা এবং সেখানে এখন কেতু অবস্থান করবে, তো আপনি কোনোভাবে আপনার বস বা আপনার কাজের জায়গায় কোনো রকম কনফ্রন্টেশনে যাবেন না, বাক সংযম করবেন, নিজের টেম্পারমেন্ট সংযম করবেন। আমি একদম স্পেসিফিক ইয়ার ধরে বলছি, যাদের ক্ষেত্রে মঙ্গল বকরি আছে, মনে করুন 1978, হয়তো শুরুর দিকে হতে পারে, মঙ্গল মিথুন রাশিতে বকরি ছিল, 78, হ্যাঁ 1/1/78 মঙ্গল মিথুন রাশিতে বকরি ছিল পরবর্তীকালে। তারপরে মঙ্গল কর্কট রাশিতে এসেও, মানে অ্যাকচুয়ালি বকরি হয়ে তারপরে কর্কটে মিথুনে প্রবেশ করবে, এরকম একটা জাংচারে আর কি অবস্থানটা ছিল। আবার ধরুন 89-এর শেষে, 80-র শুরুর দিকে মঙ্গল সিংহ রাশিতে বকরি ছিল, তারপরে 82-তে মঙ্গল কন্যা রাশিতে বকরি ছিল, শনি মঙ্গল একসাথে কন্যা রাশিতে বকরি ছিল, জুন মাসের শেষ থেকে অগাস্ট মাস পর্যন্ত, এন্টায়ার জুলাই মাসটা আমি প্রচুর ছক দেখেছি, গন্ডগোলের সময় আছে সে সময়, বিবাহ নিয়ে প্রচুর গন্ডগোল আছে তাদের লাইফে। আবার 86-এ গিয়ে, 84-এ তুলা রাশিতে কোনো একটা সময় বকরি ছিল, 86-এ গিয়ে মঙ্গল মকর এবং কুম্ভ রাশির জাংচারে বকরি ছিল, বছরের মাঝামাঝি সময়, জুন জুলাই এর সময়। খুব সাবধানে থাকবেন তারা, স্পেসিফিক্যালি যাদের দ্বাদশে মঙ্গল বকরি আছে। পুরুষ হলে তো বেশি সাবধানে থাকবেন, মহিলা হলেও সাবধানে থাকবেন, বিশেষ করে যারা অ্যাডমিনে চাকরি করেন বিভিন্ন রকম।
কোনো রকমভাবে কোনো আপনার সিনিয়র অথরিটি, ইভেন জুনিয়র যারা কালিগ আছেন তাদের সাথেও কোনো রকম কোনো কনফ্রন্টেশনে জড়াবেন না, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। মঙ্গল, বারবার বলছি, মঙ্গল কিন্তু খুব সঙ্গে সঙ্গে ইফেক্ট দেয়। 8th এবং 9th হাউসকে আসপেক্ট করে রয়েছে আপনার মধ্যে কিন্তু অসম্ভব এনার্জি বাড়িয়ে দেবে। আপনার কথাবার্তা, আপনি সত্যি কথা বলবেন কিন্তু এত কর্কশ বলবেন যে উল্টো দিকের লোক কিন্তু তার কর্কশতাটাকেই দেখবে, কথাটা শুনবে না, আপনাকে কিন্তু অ্যাকশন হয়ে যাবে। ব্লাড প্রেশার থেকে, নার্ভের সমস্যা থেকে সাবধানে থাকবেন। লোয়ার অ্যাবডোমেন, ফিমেলদের ক্ষেত্রে বলছি, সাবধান থাকবেন। পুরুষদের ক্ষেত্রে যদি প্রস্টেটে প্রবলেম থাকে সাবধান থাকবেন। যাদের কনস্টিপেশন রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম আছে তারা সাবধানে থাকবেন। যাদের সাইনাসের সমস্যা আছে, নাক দিয়ে ব্লিডিং হয়, তারা সাবধানে থাকবেন এবং ডক্টর দেখাবেন অবশ্যই। অর্থোপেডিক জায়গা, বিশেষত কোমর, একদম এন্টায়ার ভার্টিব্রা আমাদের, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। কোনো প্রবলেম হলে ডক্টর দেখিয়ে নেবেন। এবং অর্থের জায়গা খারাপ দেবে না। বৃহস্পতি ঢুকে গেলে 3rd হাউসে, আপনার 7th হাউস এবং আপনার পরিষ্কারভাবে আপনার 11th হাউসে দৃষ্টি দেবে। জুপিটার আপনার 9th হাউসে দৃষ্টি দেবে, কিন্তু কথাবার্তা সংযম হবেন এবং ইনসাবঅর্ডিনেশনে ভুগবেন না। ইনসাবঅর্ডিনেশনে ভুগলে কিন্তু মানে দ্বাদশে যদি কোনো কারণে মনে করুন কোনো বড় প্ল্যানেট থাকে, বকরি মঙ্গল থাকে, বৃহস্পতি থাকে, শনি থাকে, তারা কিন্তু ইনসাবঅর্ডিনেশনে ভুগবেন। অর্থাৎ তাদের যা কথাই বলা হবে না কেন, মুখে তারা হ্যাঁ হ্যাঁ করবে কিন্তু কাজ করবে না। তারা কিন্তু সাবধানে থাকবেন, কথা শুনবেন, যার কথা মানবেন তার কথা শুনবেন, নাহলে সমস্যায় পড়বেন। কিন্তু নিজেকে সংযত রাখবেন, রেস্টলেস হবেন না এবং নার্ভের উপরে কন্ট্রোল রাখবেন। অযথা কারোর সাথে গন্ডগোলে যাবেন না, যে যা বলছে বলুক গিয়ে, আপনি নিজের কাজ করবেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন কাজ করে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের ক্ষেত্রে 3rd হাউস এবং 9th হাউসের লর্ড অ্যাকচুয়ালি মাফ করবেন 10th হাউসের লর্ড কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তো 3rd হাউস এবং 9th হাউসের লর্ড আমাদের তো মঙ্গল এখন আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে। মঙ্গল যখন অ্যাসেন্ডেন্টে থাকবে বা 7th হাউসে থাকবে, রবি থেকে 7th হাউসে রয়েছে, সে কিন্তু অসম্ভব পাওয়ার গেইন করে। আপনার জীবনী শক্তি এত পরিমাণে বাড়িয়ে দেবে যে আপনি এমন কিছু দুঃসাধ্য কাজ করে ফেলার চেষ্টা করবেন যেটা ইউজুয়ালি আপনি করেন না। তো করুন, কিন্তু ততটাই করবেন যতটার অ্যাকচুয়ালি প্রয়োজন আছে, ততটা অবশ্যই করবেন না যতটার প্রয়োজন নেই, নাহলে কিন্তু সমস্যা হবে। বৃহস্পতি আপনাকে বেটার পোস্টিং দিচ্ছে, 10th হাউসে দৃষ্টি থাকবে, জুপিটারেরও মঙ্গলের ঘরে দৃষ্টি থাকবে, সুতরাং কাজের জায়গায় আপনি ওয়াইড ভ্যারাইটি আপনি পাবেন সেখানে। কিন্তু সেটা যাতে প্রপারলি মানে অ্যাকসেপ্টেড হয় সেটাও কিন্তু নজর রাখবেন। আপনি যদি বিজনেসম্যান হন, বিশেষত আপনি যদি ট্রেডার হন কোনো, তাহলে কিন্তু সাবধানে ট্রেড করবেন, ডেট করবার চেষ্টা করবেন না যতটা সম্ভব। 3rd হাউসে আপনার রাহু চলে আসছে, আপনাকে যথেষ্ট রিলিফ দিয়ে দেবে। 3rd হাউসে রাহু চলে আসবে মানে রাহু ঢোকার 7 দিনের মধ্যে আপনি রিলিফ পেয়ে যাবেন, নিজেই বুঝতে পারবেন যে আপনি রিলিফ পাচ্ছেন। যদিও সেখানে রবি এবং রাহু একসাথে একটা ক্রসিং আছে, আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, কিন্তু সেই ক্রসিংয়ের এফেক্ট অনেকটা পরে পাবেন গিয়ে, অন্তত রবি 20 ডিগ্রি ক্রস করার পরে পাবেন। তো সেটা নিয়ে যখন আসবে তখন বলবো। মোটামুটি মে মাসের 3-4 তারিখের পর থেকে এফেক্টটা হতে থাকবে। যদিও গ্রহণ আছে, তো সেই গ্রহণ সম্বন্ধিত এফেক্টটা কিছুটা বলে দেবো, কিন্তু সেগুলো পরের ব্যাপার। একদম শুরু থেকেই ভাববে না ঢুকে গেল মানেই রাহু ওদিক থেকে জাস্ট সামান্য একটু ঢুকবে এবং রবি 14 তারিখ ঢুকে যাবে, ঢুকে গিয়েই ফল দেওয়া শুরু করবে তা নয়, অন্তত 10 ডিগ্রি আগে থেকে ফলটা দেবে। নাম্বার 4 হচ্ছে আপনি নিজেকে শুধু সংযত রাখবেন, কথাবার্তায় সংযত রাখবেন। যদিও বৃহস্পতি আছে আপনার 2nd হাউসে থাকবে, রবি কিছুদিনের জন্য থাকবে, তো কথাবার্তার মধ্যে শালীনতা রাখবেন, বেশি অহংকারপূর্ণ কথা বলে দেবেন না। বা আপনি কোনো সময় একজন বিরাট মানুষ ছিলেন, এখন সেখান থেকে আপনার কোনো কারণে ক্ষয় হয়েছে, সেগুলো নিয়ে সেকে শিক্ষা নিন, কিন্তু অনুশোচনা বা আত্মসমালোচনা করলেও সেটা ভিতরে করবেন। কাউকে এই মর্মে বোঝানোর চেষ্টা করবেন না আমি আবার ওইখানে যেতে পারবো, মানে এগুলো খুব ব্যাড ম্যানার্স আর কি। গেলেও আপনি একা যাবেন, আপনি তো কাউকে কিছু দেবেন না, সুতরাং কাউকে বলার কোনো প্রয়োজন নেই। আর
মোটমাট নিজেকে সংযত রাখবেন, পরিষ্কার ব্যাপার। মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি থাকবে শুক্রের ঘরে, তার ফলে বাড়ির পরিবেশ, রাহু বেরিয়ে গেলেও বাড়ির পরিবেশ কিন্তু আপনি মেনটেন করবেন, স্পেশালি ওয়াইফের সাথে, মায়ের সাথে, মাসিমাদের সাথে, শাশুড়ি মার সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবেন। আপনার ওয়াইফের মা, পরিষ্কার বুঝুন, আপনার ওয়াইফ হচ্ছে 7th হাউস, যে এবং তার মা 7th হাউসের 4th হাউস, তার মানে সেটাও কিন্তু মঙ্গলের ঘর। মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে। এমন হতে পারে যে আপনার শাশুড়ি মা আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করতে পারে কোনোভাবে, কোনো ম্যাটারে। তো সেটাকে খুব কৌশলে আপনি বাইপাস করবার চেষ্টা করবেন। ঝগড়াঝাটিতে যাবেন না, তাতে সিচুয়েশন ফ্রম ব্যাড টু ওয়ার্স হবে। আর নাম্বার 5 হচ্ছে যারা ভেহিকেল চালান, বিভিন্ন রকম মেশিনের মাধ্যমে কাজ করতে হয়, যেগুলো শার্প মেশিন আর কি, সেগুলো থেকে যারা কাজকর্ম করেন বা যাদের কোম্পানিতে অনেক লেবারার আছেন যারা কাজ করেন, তাদেরও কিন্তু সাবধান রাখবেন, তারাও যাতে সংযতভাবে কোনো বিপদকে এড়িয়ে কাজ করতে পারে। ইলেকট্রিসিটি, পাওয়ার, এগুলোর প্রতি নজর দেবেন এবং চেষ্টা করবেন নিজের ক্রোধ, নিজের প্রেশার, নিজের পালস, এগুলোর উপরে কন্ট্রোল রাখা। নার্ভের উপরে সম্পূর্ণ কন্ট্রোলটা রাখার চেষ্টা করবেন, পারলে মেডিটেশন করবেন। লাস্টে আমি বলে দেবো সবার জন্য, চেষ্টা করবেন, সেটা আপনার জন্য অনেক বেটার ফল দেবে। সন্তানদের সাবধানে রাখবেন। লাস্ট বলে দেবো, সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের 2nd হাউস এবং 9th হাউসের লর্ড হচ্ছে 2nd হাউস এবং 8th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, ক্ষমা করবেন। সেই মঙ্গল আপনার 12th হাউসে বসে রয়েছে। মঙ্গল কিন্তু আপনার মধ্যে অসম্ভব রকম অ্যারোগেন্স বৃদ্ধি করবে এবং আপনার কোনো রিলেশনশিপ যেটা ছিল সেটা কিন্তু ব্রেক করে যেতে পারে, একদম পরিষ্কার ব্যাপার। কারণ আপনার 8ম দৃষ্টি মঙ্গলের কিন্তু আপনার 7th হাউসে রয়েছে। আপনার পরবর্তী মে মাসের মোটামুটি 3rd উইকের মধ্যে আপনার কোনো পুরনো যদি সম্পর্কে থাকেন, মানে যেটা বিবাহ পর্যন্ত যায়নি, সেই সম্পর্ক কাট অফ করে দিতে পারে। এবং তার সাথে মনে রাখবেন, যেহেতু শুক্র আপনার অ্যাসেন্ডেন্টের মধ্যে ঢুকবে, 25 তারিখের পর থেকে শুক্র 29 ডিগ্রি ক্রস করে যাবে এপ্রিল মাসে, তারপরে কিন্তু আপনাকে আবার কোনো নতুন সম্পর্কের মধ্যেও জড়িয়ে দিতে পারে। বাট মঙ্গল যখন সম্পর্ক কাট করে, তখন মনে রাখবেন খুব বিচ্ছিরিভাবে কাট করে, কিন্তু প্রিসাইজলি বলছি কারণ প্রশ্ন এসছে এর উপরে। মঙ্গল খুব বিচ্ছিরিভাবে কাট করে, এক ধরনের ক্যাওয়াস, এক ধরনের অশান্তির পরিবেশ সেটা করে। দুটো মানুষ একসাথে থাকতে চেয়েছেন, কোনো কারণে থাকতে পারেননি, যদি না থাকতে পারেন দুটো মানুষ সম্মানপূর্ব জায়গায় আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন, দুজনের প্রতি দুজনের যথেষ্ট সম্মান রেখে। এটাকে স্কেলিটন ইন দ্য কাপবোর্ড করবেন না। যারা প্রশ্ন করেছেন আশা করি তারা বুঝতে পারছেন। স্কেলিটন ইন দ্য কাপবোর্ড করবেন না, তাহলে কিন্তু দুজনেরই সম্মানহানি হবে এবং সেটা ফেস লস হবে অ্যাকচুয়ালি। এবং কথাবার্তা খুব সংযতভাবে বলবেন, বিশেষত যাদের মধ্যে ডমিনেটিং পাওয়ার আছে, তারা কিন্তু যারা ডমিনেট করতে চায়, যাদের মধ্যে রবি খুব এফেক্টিভ আছে, মঙ্গল খুব এফেক্টিভ আছে, জুপিটার খুব এফেক্টিভ আছে। জুপিটার যদিও ফিমেলদের ক্ষেত্রেও প্রচুর গুণ তৈরি করে, কিন্তু জুপিটার অ্যাকচুয়ালি তো মেল প্ল্যানেট, তো জুপিটারও কিন্তু ডমিনেন্স দেয়, কারণ রবি থেকে 5th হাউসের লর্ড। তো সেই হিসেবে ডমিনেন্সের বাইরে বেরোবার চেষ্টা করবেন। যারা নিত্য অফিস করেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তারা কিন্তু খুব সাবধানে চলবেন, কাউকে প্রভোগ করবেন না তাড়াতাড়ি চালানোর জন্য। যাদের একটুখানি ভিড় ঠেলে তাদের ওয়ার্ক প্লেসে যেতে হয়, তারা সাবধানে চলবেন। রাস্তার সবসময় বাম দিক ঘেঁষে চলবেন, পেটের যত্ন নেবেন। শরীরে যাদের পিত্তের প্রবলেম আছে, তারা কিন্তু ভীষণ পেটের সমস্যায় ভুগবেন নিয়মিত। এবং মঙ্গল যখন দ্বাদশে অবস্থান করে এবং অ্যাসেন্ডেন্টে অবস্থান করে, তখন কিন্তু মাথাতেও খুব ইফেক্ট দেয়, অর্থাৎ মাথার মানে চুল খুব উঠিয়ে দেয়, বা অনেকের ক্ষেত্রে চুল পাক ধরিয়ে দেয়। বকরি থাকলে তো পাক ধরিয়ে দেবে একটা বয়সের পর, না থাকলে উঠিয়ে দেয়, সেটা থেকেও সাবধান থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে আমাদের সবাই জানে, মোটামুটি যারা ধনু লগ্নের ক্ষেত্রে বা ধনু রাশির ক্ষেত্রে আপনারা অনেকে দেখবেন লেখা থাকে যে এদের মানে মাথায় চুল কম থাকে। পুরুষ হলে তো একটা অ্যালিল থাকলেই পরেই তার টাক পড়ে যাওয়ার থাকে, মহিলাদের ক্ষেত্রে সেটা হয় না। দুটো অ্যালিল অনুপস্থিত থাকলে তবেই টাক পড়ে। মহিলারা সেই জন্য দেখবেন সম্পূর্ণ টাক তাদের কখনো পড়ে না, চুল খুব পাতলা হয়ে যেতে পারে, কোনো অসুস্থতা ব্যতি রেখে আমি বলছি নর্মাল, কিন্তু পুরুষদের কিন্তু সম্পূর্ণ চুল উঠে যায়।
তো আমি পুরুষদের ক্ষেত্রে বেশি বলবো সাবধানে থাকবেন। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তাদের কেশ সজ্জা একটা ব্যাপার থাকে, তার ফলে তারাও কিন্তু খেয়াল রাখবেন যাতে চুল না ওঠে বা কম ওঠে। ঠান্ডা রাখবেন, নিজেকে মেডিটেট করবেন প্রত্যহ, এবং রাস্তাঘাটে চলাফেরা, পিতার প্রতি যথেষ্ট পরিমাণে দেখভাল করা, এবং মাথা গরম না করা। ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচার। মাথা কোনোভাবে গরম করবেন না। আপনিও আপনার বসের প্রতি যথেষ্ট, বিশেষ করে যদি ব্যবসা করেন তাহলে পার্টনারের সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। বা আপনি এমন কোনো ফার্মে চাকরি করেন যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং গুডস বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং গুডসের ক্ষেত্রে আইদার ম্যানুফ্যাকচারার মানে প্রোডাকশান তৈরি দেয়, অথবা সেখানে কোনো সার্ভিস প্রোভাইড করে, মানে তার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে, মানে কোনো ডিরেক্ট সার্ভিস সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড নয়। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মনে করুন যে একটা ফার্ম তার একটা কোল্ড ড্রিঙ্কস বানায়, তো আপনার কোম্পানি তার ট্যাগিংটা বানাচ্ছে, বা আপনার কোম্পানি সেখানে কিছু সার্ভিস প্রোভাইড করে সেগুলোকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। এরকম সেক্টরে যদি আপনি কোনো কর্মচারী হন, তো তাহলে কিন্তু খুব সাবধানে সেখানে কাজ করবেন এবং আপনার বসের সাথে সম্পর্ক বজায় রাখবেন। ডিরেক্টলি আপনি যদি তার সাথে যুক্ত থাকেন এই কাজের সাথে, ফিন্যান্স খুব সাবধানে হোল্ড করবেন। একটু পয়সা খরচা হয়ে যেতে পারে নিজের অসুস্থতার জন্য, চোট আঘাত পেতে পারেন পা পোর্শনে। যারা হিল পরেন, মেয়েদের ক্ষেত্রে বলছি আমি, জাতিকাদের ক্ষেত্রে, তারা কিন্তু চেষ্টা করবেন যে একটু সাবধানে চলার, বিশেষ করে ট্রান্সপোর্ট ইউজ করার সময়। মঙ্গল কিন্তু সবসময় মুভমেন্ট থাকা অবস্থায় কোনো সমস্যা তৈরি করে। আপনি একটা খাটে শুয়ে আছেন, খাটটা হট করে ভেঙে গেল, এরকম ঘটনা হয়তো ওয়ান্স ইন আ মিলিয়ন হতে পারে। খাটটা দুর্বল হয়েছিল, হট করে ভেঙে গেল। কোনো একটা গতিশীল বস্তু বা আপনি গতিশীল বা দুটোই গতিশীল, এরকম সিচুয়েশানই আপনি হাঁটতে হাঁটতে চোট পেলেন, পড়ে গেলেন, বা কোনো ভেহিকেলে আপনাকে করলো, এই ধরনের ক্ষেত্রেই কিন্তু মুভমেন্ট মানে সমস্যাটা তৈরি হয় মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গল মানে অ্যাক্সিলারেশন, গতি। কোনো স্ট্যাটিক অবস্থায় প্রবলেম করে না। স্ট্যাটিক অবস্থা যেটা প্রবলেম করে সেটা ফায়ার আর ইলেকট্রিসিটি করে, এবং কিছুটা ভূমিকম্প করে অ্যাকচুয়ালি। তো যাই হোক, চেষ্টা করবেন এই সময়টা প্রত্যহ, যেহেতু মঙ্গল থেকে রাহু থার্ড হাউসে থাকবে, তো এই সময়টা প্রত্যহ চেষ্টা করবেন ভগবানের 108 নাম জপ করা। যারা মুখস্থ আছে তারা জপ করবেন, যাদের মুখস্থ নেই তারা শুনবেন, শুনে মুখস্থ করার চেষ্টা করবেন। এবং প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন অ্যাটলিস্ট, একাদশীতে তো অবশ্যই, পূর্ণিমা অমাবস্যায় অবশ্যই, সপ্তাহে 2 দিন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন বা শুনবেন। যাদের মুখস্থ নেই তারা শুনবেন, কানে দিয়ে রাত্রিবেলা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন। চেষ্টা করবেন পুরোটা শোনার। আর নাম্বার 4 আপনাকে বলি, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ আছে, বকরি মঙ্গলের সাথে চন্দ্র আছে, বকরি মঙ্গলের সাথে চন্দ্র রাহু একসাথে আছে, তারা ইভিনিংয়ে, মানে যাকে বলা হয় প্রদোষ, ইভিনিংয়ে তারা মহাদেবের মাথায় জল দিতে পারেন, গঙ্গা জল, অন্য কোনো জল অ্যালাউড নয়। আপনি যদি দুধও দেন তার মধ্যে গঙ্গা জল দিয়ে তারপরে দেবেন। সেটা আপনি বিধিবদ্ধ যিনি আছেন সেখানের পুরোহিত বা যিনি জ্ঞানী মানুষ আছেন তার থেকে জেনে তারপরে দেবেন। বিধিবদ্ধভাবে না করলে কিন্তু উল্টো ফল হয়। মহাদেব কিন্তু ক্ষেত্রপাল, মাথায় রাখবেন। এবং পুরোই আমাদের মেটেরিয়াল কালকে কন্ট্রোল করে, তো সেটাকে, তাকে কখনো মানে কোনোভাবেই উল্টোপাল্টা কাজের সাথে যুক্ত থাকবেন না। যারা রুদ্রাক্ষ মেনটেন করেন তারা কিন্তু প্রপারলি মেনটেন করবেন, বা যাদের ক্ষেত্রে বলা হয়েছে তারাও চেষ্টা করবেন সেটাকে মেনটেন করার অ্যাজ এ হোল। কারণ এটা খুব মানে খুব নেতিবাচক একটা এফেক্ট। কোনো কারণে কারোর হরোস্কোপে, আপনাদের আমি বলে দিচ্ছি, 1978-এর মোটামুটি জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত রাহু, মঙ্গল এবং শুক্র একসাথে কন্যা রাশিতে অবস্থান করেছে। খারাপ যোগ আছে, বিশেষ করে যাদের ক্ষেত্রে মনে করুন কেন্দ্র বা কোণে অবস্থান করে গেছে, তাদের কিন্তু ম্যারিড লাইফে ভয়ানক সমস্যা করে দিয়েছে। কারণ ওই মঙ্গলটা কিন্তু অ্যাকচুয়ালি ওই আমাদের
মিথুন থেকে ডাইরেক্ট হয়ে আসছে, তো তখন কিন্তু অনেকটা বলও সঞ্চয় করে নিয়েছে, গণ্ডগোল করে দেবে। এরকম বিভিন্ন ফেজ আছে, সবার ক্ষেত্রে তো বলা সম্ভব নয়, কোটি কোটি পারমুটেশন কম্বিনেশন আছে। যে কটা মাথায় আসলো অ্যাট র্যান্ডাম সে কটা বলে দিলাম। আর চেষ্টা করবেন যোগা প্রাণায়াম করা, ভগবানের নিত্য নাম স্মরণ করা এবং নিজেকে শান্ত রাখা। শান্ত রাখাটা খুব কৌশল। 2 মাস প্র্যাকটিস করুন, নিজেই থাকতে পারবেন, কারোর প্রয়োজন হবে না। অর্থাৎ রিয়াকশান না দেওয়া। ভালো থাকবেন প্রত্যেকে, দুশ্চিন্তার কিছু নেই, ভালো খারাপ মিশিয়ে বেটার ফল দেবে, অ্যাপ্রিহেন্ড করবেন না। নমস্কার।